রেডিও মিলনের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিকের কাহিনী নৃমুণ্ড শিকারী। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী নৃমুণ্ড শিকারী। দুনিয়ায় ভালো ঘটনা খুব একটা বেশি ঘটে না। আজকের পৃথিবীর দিকে তাকালে ভয়ে চমকে উঠতে হয়। জাপান তার জ্ঞাতি ভাই চীনের বিরাট দেহ কেটে টুকরো টুকরো করার চেষ্টায় আছে। এদিকে ইতালি আবিসিনিয়াকে খুন করে ফ্রান্সের গলা টেপার মতলব বাড়ছে। ভাবলেও মাথা ঘুরে যায়। কিন্তু সম্প্রতি আরেকটা ঘটনাও আমাদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। বেশ কিছু সময় ধরে কলকাতা আর তার আশেপাশে এক নৃমুণ্ড শিকারীর আবির্ভাব হয়েছে। প্রথম ঘটনা ঘটে জগন্নাথ ঘাটের কাছে। একজন মারোয়ারি শেষ রাতে গঙ্গা স্নানে বেরিয়েছিল। সকালবেলায় তার মুন্ডহীন দেহ পাওয়া গেল পথের ওপরে। পরদিন সকালে টালার কাছে খালের ধারে আবিষ্কৃত হল এক পাহারাওয়ালার মুন্ডহীন মৃতদেহ। তৃতীয় ঘটনা ঘটে খিদিরপুর ডকের কাছে। রাতের গুমোটে এক কুলি খোলা জায়গায় শুয়ে ঘুমোচ্ছিল। কে বা কারা বেচারার মুন্ডু কেটে নিয়ে গেছে। এ পর্যন্ত এইভাবে 15টা খুন হয়েছে। কলকাতার আনাচে কানাচে মুন্ড কাটা দেহ পাওয়া যাচ্ছে। আতঙ্কে নগরবাসী স্তম্ভিত। পুলিশ পাগলের মতো শহরময় ছুটোছুটি করে বেড়াতে লাগলো, কিন্তু নরবলি বন্ধ হলো না। কেল্লা থেকে গোড়া ফৌজ আনিয়ে পথে পথে পাহারা বসানো হলো, কিন্তু তাতে শহরের বাইরে নরবলি শুরু হলো। ফৌজ আর কতদূর পাহারা দেবে? কাগজওয়ালারা পুলিশের অকর্মণ্যতার বিরুদ্ধে বড় বড় প্রবন্ধ লিখতে শুরু করল। মুশকিলে পড়ে গভর্নমেন্ট ঘোষণা করলেন যে এই নৃশংস হত্যাকারীদের সন্ধান দিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু কোনো লাভ হলো না, বরং মৃতদেহের সংখ্যা উত্তরোত্তর বাড়তেই থাকল। ওপরওয়ালাদের কাছ থেকে ধমক খেয়ে ইন্সপেক্টর সুন্দরবাবু আর কোনো উপায় না দেখে শখের গোয়েন্দা জয়ন্তের কাছে ধর্ণা দিয়ে পড়লেন। জয়ন্ত তখন চৌকির কোণে বসে পা নাচাতে নাচাতে বাঁশের বাঁশি বাজাচ্ছে, আর তার সঙ্গে তবলার সঙ্গত করছে মানিক। আমার চাকরি যায় যায় আর তোমরা বাঁশি বাজিয়ে ফুর্তি করছো? ফুর্তি করছি না সুন্দরবাবু, চিন্তা করছি। চিন্তা? সচক্ষে দেখছি প্যাঁ প্যাঁ করে বাঁশি বাজাচ্ছ, এর নাম তোমার চিন্তা করা? আমি যে বাঁশি বাজাতে বাজাতেই চিন্তা করি সুন্দরবাবু। চিন্তা করো না ছাই করো, তোমার আবার কিসের চিন্তা? হে, গভর্নমেন্টের 10,000 টাকার পুরস্কার 15,000-এ উঠেছে, এরপরেও চিন্তা করবো না বলছেন? তাহলে এই ভুতুরে খুন খারাপেগুলো তোমারও টনক নড়িয়েছে? টনক না নড়লে আপনাকে সাহায্য করব কেমন করে বলুন? আপনি যে সাতঘাটের জল খেয়ে আমার কাছেই আসবেন এ তো জানা কথা, কাজেই আগে থেকে কিছুটা কাজ সেরে রেখেছি। সাহায্য করবে না কচু? কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে আর কেন হচ্ছে। আমি কিন্তু 2টো সূত্র খুঁজে পেয়েছি। 2টো সূত্র? কি খুঁজে পেয়েছো শুনি? শেষ যে ঘটনাটা ঘটল, মানে সেই 2জন গুন্ডার লাশ পাওয়া গেল, আমি ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। দেখে মনে হলো খুনিদের দলে অসম্ভব শক্তিশালী একজন লোক আছে, আর একজন লোক আছে যে খুব শৌখিন। সে যদি বাঙালি হয় তবে তার নাম ইন্দুভূষণ বসু বা বাণুজ্যে হলে খুব একটা অবাক আমি হব না। লোকটা উচ্চ শ্রেণীর দামি এসেন্স ব্যবহার করে, দোক্তা দিয়ে পান খায়। তুমি খুনিদের চেনো? না না, অনুমানে বলছি। গুন্ডাগুলোর ডেড বডি তো দেখেছেন। হত্যাকারীর আলিঙ্গনে বা হাতের চাপে তাদের হাড়গুলো নানা জায়গায় ভেঙে গেছে। বডি দুটো গঙ্গার ধারে রাস্তার ওপর পড়েছিল। আমি রাস্তা ছেড়ে গঙ্গার গর্ভে নেমে এই যে এই রুমালখানা দৈবগতিকে কুড়িয়ে পেয়েছি। এই দেখুন, রক্তের দাগ লেগে রয়েছে এতে। হত্যাকারী হাতের রক্ত মুছে রুমালটা গঙ্গার জলে ফেলে দিয়েছিল, কিন্তু রুমাল যে জলে না পড়ে ডাঙায় গিয়ে পড়েছে
অন্ধকারে সম্ভবত বুঝতে পারেনি। এই যে এই এক কোণে দেখুন 3টে ইংরেজি হরফে লেখা আছে IBB। ওতেই আন্দাজ করতে পারি রুমালের মালিকের নাম, মানে যদি সে বাঙালি হয় তাহলে ইন্দুভূষণ বসু বা বাণুজ্যে বা অন্য কিছু হতে পারে। এতে রীতিমতো দামি এসেন্স আর দোক্তার গন্ধও পেয়েছিলাম। দোক্তা দেওয়া পান খেয়ে মুখ মুছেছিল। হ্যাঁ, রুমালের আর এক কোণে ধোপার মার্কাও রয়েছে দেখছি। সেই জন্যই তো আপনাকে দিলাম। খোঁজ নিয়ে দেখুন কোন থানার এলাকায় কোন ধোপা। বাঁচলাম, এতদিনে একটা সূত্রের মতো সূত্র পাওয়া গেল। লজ্জায় আমাদের মুখ দেখাবার জন্যেই। দাঁড়াও না, আগে ধোপাকে খুঁজে বের করি, তারপর দেখাচ্ছি কত ধানে কত চাল। ধোপা সম্বন্ধে অত বেশি নিশ্চিত হবেন না সুন্দরবাবু, কারণ হত্যাকারী যদি কলকাতার লোক না হয় তাহলে ধোপার খবর আপনি পাবেন না। তার চেয়ে তাড়াতাড়ি তাকে ধরার জন্য আর এক চেষ্টা বরং করা যেতে পারে। কি চেষ্টা? তুমি যা বলবে আমি রাজি। রাজি? তাহলে ছদ্মবেশ নিয়ে 2-1 রাত বাগবাজারের খাল যেখানে গঙ্গায় গিয়ে পড়েছে সেখানে বসে থাকতে হবে। কেন? কারণ আমি হিসেব করে দেখলাম প্রত্যেকটা খুনের ঘটনাস্থল হচ্ছে গঙ্গা বা খালের কাছাকাছি জায়গায়। আমার বিশ্বাস খুনিরা রাতে নৌকোয় চড়ে বেরোয়, তারপর মনের মতো শিকারের সন্ধান পেলেই নরবলি দিয়ে আবার নৌকোয় চড়ে পালিয়ে যায়। আপনি আজ বাইরে থাকলে আমরা দলবল নিয়ে কাছেই লুকিয়ে থাকব। আপনার মাথার লোভে হত্যাকারীরা যদি এগিয়ে আসে। ধন্যবাদ, কিন্তু এই প্রস্তাবে আমার আপত্তি আছে। আমার মুন্ডুটাই যদি হঠাৎ খোয়া যায় তাহলে এই খালি ধরটা নিয়ে আমি কি করব শুনি? খুবই বাজে প্রস্তাব। আরে আপনার ভয় পাওয়ার কোনো কারণই নেই, আমরা তো কাছেই থাকবো, বন্দুক থাকবে সাথে। বেশ, তাই হবে। আমি পোর্ট পুলিশের লোককেও একখানা মোটর বোট নিয়ে কাছাকাছি কোথাও হাজির থাকতে বলবো। ও কথা মনেও আনবেন না। কেন? আপনার কি মনে হয় খুনিরা এতই বোকা যে পোর্ট পুলিশের বোট চিনতে পারবে না? তারা নিশ্চয়ই অন্ধ নয়, আর বেশি লোকেরও দরকার নেই। আমি আর মানিকই আপনার মাথা বাঁচাবার পক্ষে যথেষ্ট। বেশি লোক থাকলে আবার গোলমাল হবে। রাত 3:30-র সময়ে সুন্দরবাবু প্রাণটি হাতে করে গুটি গুটি খাল আর গঙ্গার সঙ্গম স্থলে এসে হাজির হলেন। পরনে গৈরিক বস্ত্র, হাতে কমণ্ডলু, পায়ে খড়ম। খালের মুখে রেলওয়ে ব্রিজ, তার কোলেই গঙ্গার ধারে একটুখানি বাঁধানো জায়গা। সেইখানে বসে পড়লেন সুন্দরবাবু। চারিদিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন জয়ন্ত আর মানিক কোথায় লুকিয়ে আছে, কিন্তু কিছুই বোঝা গেল না। কোথাও জনপ্রাণীর সাড়া নেই। এতটা পথ হেঁটে আসার সময়েও সুন্দরবাবুর সঙ্গে অন্য লোক তো দূরের কথা, একটা পাহারাওয়ালারও দেখা হয়নি। সারা শহর যেন ভয়ে দম বন্ধ করে বোবা হয়ে আছে। নিজেকে অত্যন্ত অসহায় বলে মনে করলেন সুন্দরবাবু। জয়ন্ত আর মানিক যদি কাছাকাছি না থাকে, যদি তারা ঠিক সময়ে আসতে না পারে, তাহলে তো খাঁড়ার এক কোপে তার মুন্ডু উড়ে যাবে। আকাশে চাঁদ নেই, শেষ রাতে গ্যাসের আলোগুলোও নিভে গেল। এই সময় গঙ্গার বুকে দূরে মাঝে মাঝে নৌকোর দাঁড় ফেলার শব্দ শোনা গেল। সুন্দরবাবু চমকে উঠলেন। টের পেলেন তাঁর শরীর ঘামতে শুরু করেছে। জপ করার ভঙ্গিতে আড়ষ্ট হয়ে বসে রইলেন তিনি। দেখতে দেখতে সকাল হয়ে এলো। হাঁফ ছেড়ে উঠে দাঁড়ালেন সুন্দরবাবু। খুনিরা এলো না বলে তার মনে এক তিলও দুঃখ হলো না, কিন্তু নাছোড়বান্দা জয়ন্তর তাড়নায় পরদিনও তাকে সন্ন্যাসীর ভূমিকায় অভিনয় করতে হলো। সে রাতেও চাঁদের ছুটি, গ্যাসের আলোও নিভে গেল। সুন্দরবাবুর বুক টিপ টিপ, ঘর্মাক্ত কলেবর। চোখ কপালে তুলে তিনি প্রার্থনা করলেন,
দুর্গে দুর্গতি না আসেনি মা, কাল্লাত পুইয়ে দাও মা, এরপর চাকরি গেলেও আর আমি এই মুখ হচ্ছি না। মাগো মাগো, কখন ভোর হবে মা, কখন কাক চড়াই ডাকবে মা, মাগো দুর্গতি না আসেনি, দুর্গতি না আসেনি মা, দুর্গতি না আসেনি। হঠাৎ তার শ্রবণেন্দ্রিয় সজাগ হয়ে উঠল। খালের জলে নৌকো চলার শব্দ, নাকি তার মৃত্যুর ঘণ্টার ধ্বনি? ক্রমে শব্দ থামল, চারিদিক আবার নিস্তব্ধ। তারপরই লোহার সাঁকোর রেলিংয়ের ওপর থেকে ভারী কি যেন একটা লাফিয়ে পড়ল। সুন্দরবাবু কাঁপতে কাঁপতে মাথাটা একটু ফিরিয়ে ভয়ে ভয়ে আর চোখে তাকালেন। অন্ধকার ভেদ করে অতিকায় ছায়ার মতো একটা মূর্তি গুঁড়ি মেরে ধীরে ধীরে এগিয়ে আসছে। জ্বলন্ত দুটো চোখ, চকচক করছে ছুরির ফলার মতো দাঁত। মানুষের মতো বটে, কিন্তু মানুষ বলে মনে হচ্ছে না। ছায়ামূর্তিটা আরও কাছে এলো। সুন্দরবাবুর নাকে একটা মোটকা গন্ধ এসে ঝাপটা মারল, কিন্তু জয়ন্ত মানিকের কোনো সাড়া নেই। ঘুমিয়ে পড়ল নাকি? এখন এই বিরাট প্রাণীটা যদি কচাং করে তার মুন্ডুটা কেটে নিয়ে চলে যায়? না, মূর্তিটাকে আর এগোতে দেওয়া উচিত নয়। সুন্দরবাবু রিভলভার বার করে চেঁচিয়ে উঠলেন, জয়ন্ত মানিক, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। রিভলভারের আওয়াজের সঙ্গে সঙ্গে কে যেন এক বিকট গর্জন করে উঠল। সুন্দরবাবুর মনে হলো সে গর্জন মানুষের নয়। বাগবাজারের খাল যেখানে গঙ্গার সঙ্গে মিশেছে, সেখানে যে রেলপথের সাঁকো আছে, কলকাতায় সেটা একটা দ্রষ্টব্য ব্যাপার। সাঁকোটা দোতলা, এমন কায়দায় তৈরি যে তলা দিয়ে যখন বড় বড় নৌকো আনাগোনা করতে চায়, তখন সাঁকোর সমস্ত একতলার অংশটা রেল লাইন সমেত শূন্যে অনেকটা উপরে উঠে যায়। এই সাঁকোর কাছে একখানা খালি মালগাড়ি দাঁড়িয়েছিল, তারই ভেতর লুকিয়েছিল জয়ন্ত আর মানিক। সেখান থেকেই তারা সুন্দরবাবুর ব্যাকুল চিৎকার শুনতে পেল। চোখের নিমেষে দুজন গাড়ির বাইরে লাফিয়ে পড়ল, আর তারপরেই তাদের মনে হলো সাঁকোর পাশের লোহার মই বেয়ে একটা প্রকাণ্ড মূর্তি খুব তাড়াতাড়ি দোতলায় উঠে যাচ্ছে। ওদিক থেকে সুন্দরবাবু আরও ৩-৪ বার গুলি চালালেন। দুজনেই তীব্র বেগে ছুটে এসে লোহার মই বেয়ে সাঁকোর দোতলায় উঠতে লাগলো। উঠতে উঠতে দেখল একটা নৌকো জলে ছপাং ছপাং শব্দ তুলে খালের এপার ছেড়ে ওপারে চলে যাচ্ছে। গঙ্গার ধারে সারি সারি নৌকো বাঁধা ছিল। তার ভেতরে যেসব মাঝি মাল্লা ঘুমোচ্ছিল, রিভলভারের শব্দে ততক্ষণে তাদেরও ঘুম ভেঙে গেছে। বাইরে বেরিয়ে এসে তারা হইচই বাঁধিয়ে তুলল। তাদের গোলমাল শুনে সুন্দরবাবু খানিকটা ধাতস্থ হলো। মিনিট 15 পর জয়ন্ত আর মানিক ফিরে এলো। তোমরা তো সাঁকোর দোতলায় উঠলে, নামলে কখন? অনেকক্ষণ। সেই মূর্তিটাকে ধরার জন্য আমরা সাঁকোর ওদিককার সিঁড়ি দিয়ে নেমে গিয়েছিলাম। তারপর? তারপর আর কি, আপনি অসময়ে রিভলভার চালিয়ে তাকে তাড়িয়ে দিয়েছেন। আমরা আর তাকে ধরবো কি করে? অসময়ে রিভলভারটা ছুঁড়েছি বটে, সচক্ষে দেখলাম। 5-6 হাত তফাতে কিম্ভূত কিমাকার একটা রাক্ষস, চোখ দুটো দপদপ করছে আর দাঁতগুলো চকচক করছে, আর গায়ে কি পটকা গন্ধ। রিভলভার ছুটতে আরে 1 সেকেন্ড দেরি করলে তোমরা কি আমার মাথাটার কাঁধের উপরে খুঁজে পেতে? রিভলভার ছুঁড়ে ওটাকে যদি মারতে পারতেন তাহলে না হয় একটা কথা ছিল। কি করবো ভাই, টিপ ঠিক হলো না যে, হাত তো ঠক 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 করে কাঁপছে। কিন্তু সে পালালো কোন দিকে জানি না। খালের ওপারে গুদামের পর গুদাম, তারই অলিগলির ভেতরে বোধহয় লুকিয়েছে। অন্ধকারে কিছুই দেখা গেল না, কিন্তু আমরা আরও 3-4 জন লোকের জুতো পরা পায়ের শব্দ পেয়েছিলাম সুন্দরবাবু। তারাও কিন্তু দৌড়ে পালাচ্ছিল। বুঝেছি, দল বেঁধে এসেছিল। সেই কিম্ভূত কিমাকার আসার আগে আর পরে খালের মুখে আমি নৌকোর শব্দ শুনেছি জয়ন্ত। নৌকোয় চড়েই তারা এসেছিল, আবার পালিয়েও গেছে। জানি, আমরা যখন সাঁকোর দোতলায়, নৌকোটা তখন খালের ওপারে গিয়ে লাগলো। তারপরেই দুধদার পায়ের শব্দ শুনতে পেলাম, কিন্তু নিচে নেমে নৌকোর মধ্যে কাউকে দেখতে পেলাম না। এই দেখুন সুন্দরবাবু, এই রামদাখানা নৌকোর ভেতর থেকে খুঁজে পেয়েছি। বাপরে, এটাই তাহলে আমার গলাতে বসাতে এনেছিল। রামদার বাটের দিকে তাকিয়ে দেখুন, একটা এস হরফ খোদাই করা আছে। তাই তো, কিন্তু জয়ন্ত, সেই রুমালের কোণে ছিল IBB, এই 3টে অক্ষর। এটা হয়তো দলের অন্য কারো নামের আদ্যক্ষর।
দিয়ে শোনো, নৌকোটা না আরেকবার ভালো করে পরীক্ষা করা দরকার। নৌকো একজন পাহারাওয়ালার জিম্মায় রেখে এসেছি, তবে পরীক্ষা করে নতুন কিছু জানা যাবে বলে মনে হয় না। গায়ের নম্বর তুলে ফেলা হয়েছে, হয় চোরাই নৌকো, নয়তো রাতের অন্ধকার ছাড়া তাকে চালানো হয় না। তবে সুন্দরবাবু, যদিও আমাদের আজকের উদ্দেশ্য ব্যর্থ হলো, তবু আমরা অন্ধকার হাতড়ে গোটা কতক দরকারি সূত্র কিন্তু আবিষ্কার করতে পেরেছি। প্রথমত, দলের একজনের অধ্যক্ষর হচ্ছে আই, আর একজনের এস। দ্বিতীয়ত, আপনার কথা যদি সত্যি হয় তাহলে বলতে হবে ওদের দলে একজন অদ্ভুত চেহারার অতিকায় লোক আছে, আর সেই সর্বপ্রথমে চুপি চুপি এসে আক্রমণটা করে। তৃতীয়ত, তারা মানুষের মুন্ডু কেটে নেয় রামদার কোপ মেরে, কারণ এর বাঁটের ধারে শুকনো রক্তের দাগ লেগে রয়েছে। চতুর্থত, এরা বলি দেওয়ার জন্য মানুষ খুঁজে বেড়ায় শেষ রাতে গঙ্গার ধারে নৌকোয় চড়ে। উপরন্তু ধোপার একটা মার্কাও পাওয়া গেছে। এতগুলো সূত্র এত সহজে পাওয়া ভাগ্যের কথা। একটা না একটা নিশ্চয়ই আমাদের কাজে লাগবে। দেখো, আমি ভাবছিলাম এই গলা কাটার দল যদি নৌকোয় চড়েই আনাগোনা করে থাকে, তাহলে এ মামলা নিয়ে আর আমি মাথা ঘামিয়ে মরি কেন? এসবের তদন্ত পোর্ট পুলিশ করুক, আমাদের পক্ষে মানে সরে দাঁড়ানোই ভালো। তা হয় না সুন্দরবাবু। মামলা যখন হাতে নিয়েছি আর আমাদের কৌতূহল যখন জেগে উঠেছে, তখন আপনি সরে পড়লেও আমরা ছাড়ব না। প্রয়োজনে পোর্ট পুলিশের সঙ্গেই কাজ করব। এই তোমাদের লোক, এই এক গুয়েমির জন্যই একদিন তোমরা পটল তুলবে। বেশ, ঠিক আছে, সে আমিও না হয় থাকবো তোমাদের সঙ্গে, কিন্তু তোমাদের কাছে এই মিনতি, আমাকে আর সন্ন্যাসী সাজতে বলো না বাপু। ছিপ ধরে মাছ শিকার করবে তোমরা, আর আমার মাথাটা হবে তোমাদের শখের টোপ। এ মোটেই কোনো কাজের কথা না। বাবা, আপনি মাথার জন্য মাথা ঘামান? আমি এতদিন ভাবতাম ভুঁড়িটাই বোধহয় আপনার শ্রেষ্ঠ সম্পদ। তোমার চ্যাটাং চ্যাটাং কথা শুনলে না গা জ্বলে যায় মানিক। চলো চলো জয়ন্ত, বাসার দিকে ফেরা যাক। বাড়ির দরজায় এসে জয়ন্ত কড়া নাড়া মাত্র বেয়ারা দরজা খুলে দিল। তারপর বলল, একটা হিন্দুস্তানি লোক আপনাকে খুঁজতে এইছিল বাবু। এত সকালে? কে লোকটা? তা তো জানি না বাবু, একটা কাঠের বাস্ক দিয়ে বলল তার বাবু নাকি সেইটা ভেট পাঠিয়েছেন আপনাকে, বলেই চলে গেল। আমি বাস্কটা ওই বৈঠকখানার টেবিলের ওপরে রেখে দিয়েছি বাবু। চলো তো দেখি। সকলে বৈঠকখানায় ঢুকেই দেখল মাঝখানের বড় টেবিলটার ওপরে একটা কাঠের প্যাকিং বাক্স বসানো রয়েছে, চারিদিকে পেরেক আটা। একদিকের পেরেকগুলো খুলতে খুলতে জয়ন্ত বলল, উপহারে কিঞ্চিত নতুনত্ব আছে বলে মনে হচ্ছে। বাক্সটা বেশ ভারী। একটু পরেই ডালাটা খুলে গেল। বাক্সের ভেতরে তাকিয়ে জয়ন্ত খানিকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, বাহ, চমৎকার উপহার। সুন্দরবাবু, এই রকম উপহার পেলে আপনি বোধহয় খুব খুশি হতেন। তাই নাকি? কই দেখি কি পেলে। কিন্তু এগিয়ে গিয়ে বাক্সের ভেতরে একবার মাত্র উঁকি মেরেই তিনি যেন বিষম ধাক্কা খেয়ে পিছিয়ে গেলেন। মানিকও তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দেখল তার চোখের দিকে চেয়ে আছে একটা রক্তহীন কাটা মুন্ডু। তবে সে মুন্ডু ভারতীয় নয়, ইংরেজের। ফ্যান খুলে দাও, ফ্যান খুলে দাও, আমার দম বন্ধ হয়ে আসছে, ফ্যানটা খুলে দাও। মানিক পাখা চালিয়ে দিল। জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে বাক্সের ভেতরটা আরো ভালো করে পরীক্ষা করতে লাগলো। নৃমুণ্ড শিকারীরা যে একজন ইংরেজ খালাসিকেও বলি দিয়েছে, খবরের কাগজে সে কথা প্রকাশ পেয়েছিল। জয়ন্ত বুঝল এ সেই খালাসিটারই কাটা মুন্ডু। জয়ন্ত খানিকক্ষণ দেখে হঠাৎ কাটা মুন্ডের মাথার সোনালি চুলের ভেতর একবার হাত বুলিয়ে নিল। আরে, এই মুন্ডুটা তো দেখছি স্পিরিটে ডুবিয়ে রাখা হয়েছিল।
চুলগুলোও এখনো ভিজে রয়েছে, বাক্সের ভেতর থেকেও স্পিরিটের গন্ধ বেরোচ্ছে। তার মানে মানে মুন্ডুটাকে বোধহয় জিয়ে রাখার চেষ্টা হয়েছিল। সে আবার কি, এই বরফ টরফ দিয়ে লোকে মাছ মাংস টাটকা রাখে জানি, খাবে বলে স্পিরিটের মধ্যে ফেলে মরার মাথা টাটকা রাখতে চেয়েছে কেন এরা? তার চেয়েও বড় প্রশ্ন, এটা আমাদের কাছে কেন পাঠানো হয়েছে? নিশ্চয়ই ভয় দেখাবার জন্যে। ওরা আমাদের চেনে, ভয়ও করে। তাই বলতে চাইছে আমরা যদি ওদের পথ থেকে সরে না দাঁড়াই তাহলে আমাদের ওই একই দশা হবে। তোমার আন্দাজ ভুল নয়, কিন্তু ভেবে দেখো, আমরা যে এই মামলা হাতে নেব কালকের আগে আমরাই তা জানতাম না। সুতরাং এটা বোঝা শক্ত নয় যে খুনিরা আমাদের খোঁজ পেয়েছে পরে। কিন্তু প্রশ্ন হচ্ছে পরে মানে কখন? কাল রাতে আমরা যে তাদের ধরার জন্য কোনো ফাঁদ পেতেছি সে কথা নিশ্চয়ই তারা জানতো না, কারণ জানলে তারা ফাঁদে পা দিত না। আর কাল রাতের অন্ধকারে তারা আমাদের চিনতেও পারেনি। তাহলে তারা আমাদের আবিষ্কার করেছে কখন? খুব সম্ভবত আজ সকালে। বেশ, তোমার অনুমান ধরেই অগ্রসর হওয়া যাক। ভোর হবার পরে আমরা গঙ্গার ধারে অপেক্ষা করেছিলাম, কিন্তু আধ ঘন্টার খুব একটা বেশি সময় হবে না। তারপর সেখান থেকে বাসায় ফিরতে আমাদের সময় লেগেছে বড়জোর 15 মিনিট, তাই তো? এটা কি আধ ঘন্টা 15 মিনিটের হিসেব রাখার সময় জয়ন্ত? সুন্দরবাবু, আপনি এখন আমাদের কথায় কান পাতবেন না। তার বদলে চা, টোস্ট, এগবোজ এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকুন তো। ওই কাটা মুন্ডুটার সামনে বসে আমি খাবার খাবো? তাহলে চুপ করে বসে থাকুন। এখন খুনিদের আড্ডা আবিষ্কারের চেষ্টা করছি। ছাই করছো, ছাই। শোনো মানিক, সকাল হবার পর আমরা বাড়ির বাইরে ছিলাম মেরে কেটে 45 মিনিট। তার মানে যা দাঁড়ায়, ওইটুকু সময়ের মধ্যেই কেউ আমাদের দেখে ছুটে বাসায় গিয়ে স্পিরিটে চোবানো মরার মাথা তুলে নিয়ে প্যাকিং বাক্সে পুরে আমাদের আগেই এখানে রেখে পালিয়ে গেছে। ঠিক, তার মানে সে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে থাকে না। ঠিক তাই। আমার দৃঢ় বিশ্বাস তার আড্ডা গঙ্গা কি খালের ধার থেকে খুব কাছেই। সেক্ষেত্রে আমাদের অনুসন্ধানের এরিয়াটা অনেকটা ছোট হয়ে গেল। কি বলুন সুন্দরবাবু? কিছুই না, তোমার বুদ্ধির দৌড় দেখে হতভম্ব হয়েছে। এত সহজে এত বড় আবিষ্কার, আশ্চর্য। এখন কথা হচ্ছে, খাল আর গঙ্গার আশেপাশের রাস্তা আর বাড়ি, তার সংখ্যা নেহাত কম নয়। কোন রাস্তায় আর কোন বাড়িতে গেলে আমরা খুনিদের আড্ডা খুঁজে বের করতে পারবো, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ও খুঁজে বের করা অসম্ভব। জয়ন্ত প্যাকিং বাক্সের দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। তারপর চুল ধরে মুন্ডুটাকে টেনে তুলে বলল, প্যাক করার সময় মুন্ডুটার চারপাশে দেখছি কতকগুলো খবরের কাগজ পুড়ে দেওয়া হয়েছে। মানিক, খবরের কাগজগুলো বের করো তো। 3 দিনের 3খানা স্টেটসম্যান। তার মানে ধরে নেওয়া যেতে পারে খুনিদের দলের কেউ নিয়মিত স্টেটসম্যান পড়ে। সেক্ষেত্রে আমরা কোনো মূর্খ সাধারণ অপরাধীর পাল্লায় পড়িনি এবারে। মানে আর কিছু না হোক, তার পেটে অন্তত কিঞ্চিত ইংরেজি বিদ্যে আছে বলে আমার মনে হয়। হয়তো সে স্টেটসম্যানের বাঁধা গ্রাহক। জয়ন্ত মুন্ডুটাকে আবার বাক্সের ভেতরে রেখে দ্রুত পদে ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। কি হলো এটা? জয়ন্ত হঠাৎ আমার পাগলের মতো ছুটে কোথায় গেল? হে, বোধহয় আপনার জন্য চা আর খাবার আনতে। মানে যে হাতে সে ওই কাটা মুন্ডু ছুঁয়েছে সেই হাতে আমার জন্য খাবার আনবে? আমি খেতে পারবো না। খাবেন না মানে? খেতেই হবে। খেতেই হবে? গাজোয়ারি নাকি? আজ আমি এক্ষুনি বিদায় হতে চাই। আরে দূর, বসুন তো, জয়ন্তকে ফিরে আসুক। মিনিট 15 পরে
ঘন ঘন নস্যি নিতে নিতে জয়ন্ত ফিরে এসে বলল, আমি স্টেটসম্যান অফিসের এক বন্ধুকে ফোন করতে গিয়েছিলাম। কেন? দেখো, এই অঞ্চলের খুব কম বাঙালি স্টেটসম্যানের বাঁধা গ্রাহক হবেন। সুতরাং গঙ্গা আর খালের সঙ্গমস্থলের কাছাকাছি রাস্তাগুলোর মধ্যে স্টেটসম্যানের কোনো নিয়মিত গ্রাহক আছে কি না, ফোনে সেই খবরটাই জানার চেষ্টা করছিলাম। ও, তা কি জানতে পারলে? কয়েকজনের নাম ঠিকানা জানতে পেরেছি। তারপর? একজনের সন্ধান নিতে হবে, বুঝেছ? এই সত্যচরণ চৌধুরী 15 নম্বর বিষ্ণুবাবু লেনে থাকেন। বিষ্ণুবাবু লেন থেকে গঙ্গার ধারে যেতে বা আমাদের বাড়িতে আসতে কয়েক মিনিটের বেশি লাগে না। হিসেব করে দেখো। তাই উনি মুন্ডু কেটে নিয়ে যাচ্ছেন। বাহ 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 বাহ। সুন্দরবাবু, আপনি কি এরই মধ্যে ভুলে গেলেন যে রামদার ওপরে এস হরফ খোদাই করা আছে? কে বলতে পারে ওটা সত্যচরণ চৌধুরীর নামের অদ্যাক্ষর কিনা? তাই তো। তাছাড়া ওই রক্তাক্ত রুমালের কোণে লেখা ছিল IBB, এই 3টে অক্ষর। আপনি সবার আগে থানায় গিয়ে খবর নিন রুমালে পাওয়া ওই ধোপার মার্কার কোনো কিনারা হলো কিনা। সেদিন সন্ধ্যাবেলায় জয়ন্ত আর মানিক নিজেদের বৈঠকখানায় বসে আছে। হ্যালো। খবর আছে জয়ন্ত। তাই নাকি? তা কি খবর শুনি? ধোপার খোঁজ পাওয়া গেছে। এই অঞ্চলেরই ধোপা। তার সঙ্গে গিয়ে যার রুমাল তাকে গ্রেপ্তার করেছি। তার নাম ইন্দুভূষণ ব্যানার্জি, মার্চেন্ট অফিসের কেরানিগিরি করে। লোকটার বাড়ির ঠিকানা কি? হ্যাঁ, 15A বিষ্ণুবাবু লেন। তোমার সত্যচরণ চৌধুরীর বাড়ির গায়ে তার বাড়ি। ও, কিন্তু আপনি কি সত্য চৌধুরী বাড়িতেও খানা তল্লাশি করেছেন নাকি মশাই? না, যদি বলো তাহলে এক্ষুনি নিয়ে নিচ্ছি। না, ছেড়ে দিন না, খোঁজ যা নেবার আমি নিয়েছি। আপনি বরং ওই ইন্দুভূষণকে নিয়ে আমার এখানে একবার আসুন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, রাখো। ফোনের রিসিভারটা যথাস্থানে রেখে দিয়ে জয়ন্ত যেন আপন মনেই বলল, 15 নম্বর বিষ্ণুবাবু লেনে থাকেন সত্যচরণ চৌধুরী। আবার 15A নম্বরে থাকে ইন্দুভূষণ ব্যানার্জি। আশ্চর্য ব্যাপার। কি ব্যাপার? জয়ন্ত মানিককে সব খুলে বলল। বলো কি হে? ভাগ্য মানিক, ভাগ্য। ওরা 3টে মারাত্মক ভুল করেছে। প্রথমত, রক্তাক্ত রুমালখানা ঘটনাস্থলের কাছে ফেলে গেছে। দ্বিতীয়ত, রামদাখানাও নৌকো থেকে তুলে নিয়ে যায়নি। এবং তৃতীয়ত, 3 দিনের স্টেটসম্যান প্যাকিং বাক্সে রেখে বুঝিয়ে দিয়েছে যে ওদের দলের কেউ ওই কাগজের নিয়মিত পাঠক। আরও একটা বড় ভুল আছে। আজ সকালে অত শিগগিরই আমাদের ভয় না দেখালেই ভালো করতো ওরা। ঘণ্টাখানেক পর মুন্ডুটা পাঠালে কিন্তু আমরা কিছুই ধরতে পারতাম না। তুই তো আজ বিকেলে বাইরে বেরিয়েছিলে, কোথায় গিয়েছিলে কিছুই তো বললে না। গিয়েছিলাম বিষ্ণুবাবু লেনে সত্য চৌধুরীর খবর নিতে, তবে বিশেষ কিছু জানতে পারিনি। বিষ্ণুবাবু লেনের 15 নম্বর বাড়ির সামনেই একখানা মুদি দোকান আছে। মুদির সঙ্গে ভাব জমালাম। জানতে পারলাম সত্য চৌধুরী বিহার অঞ্চলের এক জমিদার। কলকাতার ওই বাড়িখানা বছরখানেক হলো কিনেছে। মাঝে মাঝে এসে থাকে, মাঝে মাঝে আবার দেশেও যায়। বয়স 40, ভীষণ শক্তি, এবং এবছর এমন ঘটা করে কালী পুজো করেছে যে তেমন ঘটা নাকি এখানকার কেউ কখনো দেখেনি। দারুণ লম্বা চওড়া আর ঘোর কৃষ্ণবর্ণ চেহারা। তাকে দেখলে শৌখিন জমিদার বলে মনে হয় না, মনে হয় সেকালের কোনো কাপালিক। গলায় নাকি বড় বড় রুদ্রাক্ষের মালা পরে। প্রতি অমাবস্যায় রক্তবস্ত্র পরে কালী পুজোয় বসে। তবে পাড়ার কারো সাথে বিশেষ মেলামেশা করে না। কিন্তু লোকের অভাব নেই তার। অনেক চাকর, দারোয়ান আর কর্মচারী ও বাড়িতে বাস করে। 15A নম্বরের বাড়ি থেকে সুন্দরবাবু যে ইন্দু বাড়ুজ্যকে ধরেছেন,
সেও তাহলে নিশ্চয়ই ওই সত্য চৌধুরীর চেলা। সেই রকমই হওয়া উচিত, নইলে ইন্দুর নাম লেখার রক্তাক্ত রুমাল ঘটনাস্থলে বোধহয় পাওয়া যেত না। সত্য চৌধুরীর বাড়ির পাশেই হাত তিনেক চওড়া সরু গলি আছে, তারপরেই ছোট ছোট তিনখানা বাড়ি, নম্বর হচ্ছে 15ABC। ও বাড়িগুলো দেখলে আবার মনে হয় একটা বাড়িকেই যেন 3 অংশে ভাগ করা হয়েছে। এর বেশি আমি আর কিছু লক্ষ্য করিনি। ব্যাস, আর কোনো কথা নয়, সুন্দরবাবু আসছেন। আসুন সুন্দরবাবু। প্রথমেই বিজয়ী বীরের মতো স্ফীত বক্ষে আবির্ভূত হলেন সুন্দরবাবু। তারপর দুজন পাহারাওয়ালার মাঝখানে হাত কড়া পরা, কোমরে দড়ি বাঁধা অবস্থায় আসামিকে দেখা গেল। এই নাও ভায়া, তোমার মুন্ডু শিকারী ইন্দু বাড়ুজ্জেকে। দেখেছ তো কত চটপট কাজ হাসিল করে ফেললাম। বাবা, তোমাদের মতো শখের গোয়েন্দাদের সঙ্গে এই আমাদের তফাৎ। জয়ন্ত বা মানিক কেউই তখন সুন্দরবাবুর কথা শুনছিল না। তারা বোবা বিস্ময়ে আসামি ইন্দু বাড়ুজ্জের দিকে তাকিয়েছিল। এতগুলো হত্যাকাণ্ডের অন্যতম নায়কের মূর্তি এই লোকটা। অত্যন্ত রোগা, লিকলিকে শরীরটা সামনের দিকে কুমড়োর ফালির মতো ঝুঁকে পড়েছে। একটা ঠেলা মারলেই লোকটা মাটিতে পড়ে যেতে পারে। ভয়ে মুখখানা মরার মতো সাদা হয়ে গেছে, হাত পাগুলো কাঁপছে থরথর করে। হঠাৎ ধপাস করে মাটির ওপরে বসে পড়ল ইন্দু। থাক থাক, এর হয়েছে, আর মরা কান্না কাঁদতে হবে না। তোমার নাম কি? শ্রী ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়। শ্রী ইন্দুভূষণ? ইন্দুভূষণ না ছাই, বিশ্রীভূষণ। কি করো তুমি? টমসন মরিসনের অফিসে চাকরি করি। কত টাকা মাইনে পাও? 60 টাকা। 15A বিষ্ণুবাবু লেনে তোমার সঙ্গে আর কে কে থাকে? আমার স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে। ওখানে আমাদের অনেক কালের বাস। আমরা 3 ভাই পাশাপাশি 3খানা বাড়িতে থাকি। আগেও বাড়িগুলো এক ছিল, এখন ভাগ করে নেওয়া হয়েছে। সত্য চৌধুরীর সঙ্গে তোমার আলাপ টালাপ আছে নাকি? খুব অল্প। তিনি জমিদার মানুষ, আমাদের মতো গরিব লোককে খুব একটা কেয়ার করেন না। আমাদের বাড়িগুলো তিনি কিনে নিতে চান, কিন্তু আমরা রাজি নই। আচ্ছা ইন্দু, তুমি জানো কিছুদিন আগে গঙ্গার ধারে ডাবল খুন হয়েছিল? আগে কাগজে পড়েছিলাম। সেখানে তোমার একখানা রক্তমাখা রুমাল আমরা কুড়িয়ে পেয়েছি। কি মুশকিল, কাঁদছো কেন? ইন্সপেক্টর বাবু, আমি নির্দোষ। আমার কথা বিশ্বাস করুন ইন্সপেক্টর বাবু, আমি নির্দোষ। কেঁদো না ইন্দু, যা জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক জবাব দাও। তুমি যদি নির্দোষ হও তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি জিজ্ঞেস করবেন করুন, আমি মিথ্যে বলবো না। ধম্মপুত্র যুধিষ্ঠির এলেন আমার। আপনার উপমায় ভুল হলো সুন্দরবাবু। ধর্মপুত্র যুধিষ্ঠির একবার মিথ্যে কথা বলেছিলেন। বেশ করেছিলেন বলেছিলেন। যুধিষ্ঠির কোনোদিন মুন্ডু স্বীকার করেনি। ইন্দু, খুব ভালো করে মনে করে দেখো তো, তোমার কোনো রুমাল হারিয়েছে সম্প্রতি? হ্যাঁ, মনে পড়েছে। সপ্তাহখানেক আগে আমার ঘর থেকে একখানা রুমাল হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। তাই নাকি? আগে হ্যাঁ, সেদিন আমার ময়লা জামাকাপড় ছাড়ার কথা। আমার স্ত্রী পরিষ্কার জামাকাপড় আলনায় ঝুলিয়ে রাখলেন, আর একখানা রুমাল পাট করে রাখলেন টেবিলের উপরে। অফিসে যাওয়ার সময় খেয়ে দিয়ে উপরে উঠে আমি রুমালটা খুঁজে পেলাম না। আমার স্ত্রী বললেন আমি ওটা হারিয়েছি। কি আর বলবো, সংসারে শান্তি বজায় রাখতে তাই মেনে নিলাম। আচ্ছা, যে টেবিলের ওপর রুমালটা রাখা ছিল তার কাছাকাছি কোনো জানালা ছিল? হ্যাঁ, টেবিলের গায়েই তো জানালা আছে। জানালার বাইরে কি আছে? খুব সরু একটা গলি। তারপর? সত্যবাবুর বাড়ির বারান্দা। তো সেই বারান্দা থেকে ঝুঁকে পড়ে আমি কি তোমার জানালার ভেতর দিয়ে টেবিলে হাত দিতে পারি?
তা পারেন, কিন্তু আপনার কথার অর্থ কি? জয়ন্ত, তুমি কি আমার মামলাটা কেচিয়ে দিতে চাইছো? পাশের বাড়ি থেকে অন্য কেউ রুমালখানা চুরি করেছে, এই তোমার যুক্তি? কেন? রুমালটা ভারী দামি জিনিস। আমি ইন্দুর একটা কথাও বিশ্বাস করি না। আমি সত্যি কথাই বলছি ইন্সপেক্টর বাবু, আমার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখতে পারেন। নিশ্চয়ই জিজ্ঞেস করব। তোমার ঘর, টেবিল আর জানালাও দেখব। সেপাই, এই ব্যাটাকে ধরে নিয়ে চলো তো, আমি এক্ষুনি ওদের বাড়ি যাব। আমার চোখে ধুলো দেবার চেষ্টা। আমরাও আপনার সঙ্গে যাব সুন্দরবাবু। সত্য চৌধুরীর সঙ্গে আমি একটু আলাপ করতে চাই। সে তুমি যা খুশি করো, কিন্তু দয়া করে আমাকে সাহায্য করতে এসো না। চলে এসো সেপাই। আচ্ছা, সত্যি তোমার মনে হয় ইন্দুর রুমাল সত্য চৌধুরী বা অন্য কেউ চুরি করেছে? হতে পারে, সম্ভাবনা প্রবল। কেন? পুলিশকে বিপথে চালনা করার জন্য। কিন্তু এখন ও কথা থাক, আগে একটু চাটা খেয়ে চাঙ্গা হয়নি, তারপর সত্য চৌধুরীর বাড়ির দিকে যাত্রা করব। চা পান করে মিনিট 15 পরে জয়ন্ত ও মানিক যখন বাড়ি থেকে বেরুলো, তখন রাত 10টা। একে তো এই অঞ্চলের পথঘাটগুলো এ সময় নির্জন হয়ে পড়ে, তার উপর নৃমুণ্ড শিকারীদের উৎপাতে রাত্রে আজকাল লোক চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এদিক থেকে বিষ্ণুবাবু লেনের গলিতে ঢোকার আগে ছোটখাটো একটা মাঠ পড়ে। তারই ধার দিয়ে যেতে যেতে হঠাৎ তাদের কানে একটা অদ্ভুত শব্দ এলো। দুজনেই চমকে এদিক ওদিকে তাকাতে লাগলো। আকাশে ক্ষীণ চাঁদের রেখা, গ্যাসের আলো স্পষ্ট নয়। মানিক ভ্রু কুঁচকে দেখে বলল, মাঠের ওপরে বস্তার মতন ওগুলো কি পড়ে আছে বলো তো? কেমন যেন ছটপট করছে মনে হচ্ছে। তাড়াতাড়ি চলো। তারা এক দৌড়ে সেখানে গিয়ে হাজির হলো। দেখলো বড় বড় 3টে চটের থলে, মুখগুলো বাঁধা। থলেগুলোর বাঁধন কাটতেই ভেতর থেকে বেরিয়ে এলেন সুন্দরবাবু আর তার 2 সেপাই। প্রত্যেকেরই হাত পা মুখ বাঁধা। জয়ন্ত তাড়াতাড়ি সুন্দরবাবুর বন্ধন খুলে দিয়ে বলল, কি সুন্দরবাবু, কি কাণ্ড? ওই মাথার মোড়ে আসতেই গলির ভেতর থেকে কারা যেন বেরিয়ে এসে আমাদের হাত পা মুখ বেঁধে ফেললো, তারপর থলের ভেতরে পুড়ে আমাদের মাঠে টেনে নিয়ে গিয়ে রেখে শুয়ে পড়লো। চেহারা দেখতে পাননি? কি করে দেখবো ভাই? দেখো না, দেখো না, ওখানকার গ্যাস বাতি দুটো নিভিয়ে রেখেছে। ঘুটঘুটে অন্ধকার। আর ইন্দু, ইন্দু কোথায় গেল? ও একটা লম্বা দিয়েছে। পাপি কখনো সত্যি কথা কয়? তুমি সেই শয়তানের কথায় ভুললে বলেই তো আমার এই দুর্দশা। নইলে এত রাতে আমি কি আর হেমুখো হতাম? তারই দল বলে এসে তাকে নিয়ে ছিনে উধাও হয়েছে। বলেন কি? সেই তালপাতা সে ভাই ইন্দু ওই চেহারা নিয়ে আপনার মতন চাঁদের পুলিশ অফিসারকে কুপকাত করে লম্বা দিল? অবাক কাণ্ড। ভুল করছো মানিক, ভুল করছো। ও বেটা মোটেই ভীতু নয়। আমাদের সামনে ভয়ের অভিনয় করছিল। তার অভিনয় মুগ্ধ হয়েই তো আমার এই দুর্দশা। চলো চলো, বাসার দিকে ফেরা যাক। না, এখন 15 বিষ্ণুবাবু লেনে যাব। তোমার কি মাথা খারাপ হয়েছে? আসামি আজ আর নিজের বাড়িতে ফেরে? এতক্ষণে সে হয়তো কলকাতা ছেড়ে চম্পট দিয়েছে। তবু আমি যাব সুন্দরবাবু। এসো মানিক। আমি আজ আরও মুখ হচ্ছি না। কাল সকালে তদন্তে বেরোবো। জয়ন্ত আর মানিক দাঁড়ালো না, হনহন করে বিষ্ণুবাবুর গলির দিকে এগোতে লাগলো। যেতে যেতে জয়ন্ত বলল, মানিক, খুব সাবধান। এই গলিটা সাপের মতো ক্রমাগত পাক খেয়ে এঁকে বেঁকে গেছে। প্রতি মোড়েই কিন্তু অতর্কিতে আমাদের উপর আক্রমণ হতে পারে। রিভলভার রেডি রাখো। এক জায়গায় হঠাৎ পেছনে দ্রুত পদশব্দ শোনা গেল, কিন্তু কাউকে দেখা গেল না। আরেক জায়গায় রোয়াকের উপর কাপড় মুড়ি দিয়ে কি একটা লোক নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল। খানিকটা এগিয়ে যাবার পর জয়ন্ত হঠাৎ মুখ ফিরিয়ে দেখল সে লোকটা উঠে বসে তাদের দিকে তাকিয়ে আছে। ঘুমিয়ে পড়ো আয়া, ঘুমিয়ে পড়ো, আবার ঘুমিয়ে পড়ো। নইলে বলো আমরাই তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি। এ কথা শুনে লোকটা রোয়াক থেকে নেমে সোজা দৌড় মারল। পথে আর কোনো ঘটনা ঘটল না।
তারা বিষ্ণুবাবুর লেনে 15A নম্বর বাড়ির সামনে এসে দাঁড়াতেই শুনতে পেল ভেতর থেকে মেয়েলি গলায় কাতর কান্না। নিশ্চয়ই ইন্দু বাণুজ্যের বউ স্বামীর জন্য কাঁদছেন হবে। তার মানে ইন্দু বাড়ি ফেরেনি, আর তার পালানোর খবর এখনো এখানে এসে পৌঁছয়নি। জয়ন্ত ফিরে দেখল তার পূর্ব পরিচিত মুদি তখন ঝাঁপ তুলে সে রাতের মতো দোকান বন্ধ করছে। সে মুদির কাছে গিয়ে বলল, এবাড়ির ইন্দুর কোনো খবর জানো? ইন্দু বাবু? হ্যাঁ, তিনি তো আমার খদ্দের। আহা, আমার নিরীহ ভদ্রলোক আর দেখেনি গো, কিন্তু কেন জানি না আজ পুলিশ এসে তারে ধরে নিয়ে গেছে। ও, এখনো ছাড়েনি? পুলিশ কি অত সহজে ছাড়ি বাবু? জানেন তো, বাঘে শুনলেই 18 ঘা। সত্য চৌধুরী এখন বাড়িতে আছেন? না, হঠাৎ কি একটা জরুরি তার পেয়ে সন্ধ্যের গাড়িতেই দেশে চলে গেছেন। বাড়িতে খালি এক বুড়ো দারোয়ান আছে। যাই মশাই, রাত হলো, নমস্কার। মুদি চলে গেল। জয়ন্ত সেখানেই দাঁড়িয়ে সত্য চৌধুরীর বাড়ির দিকে তাকিয়ে রইল। বাড়িটা বেশ বড়সড়, তেতলা, কিন্তু তার সমস্ত জানলা বন্ধ। দারোয়ান বোধহয় ভেতরে গিয়ে শুয়ে পড়েছে, কারণ সারা বাড়ি অন্ধকার। সত্য চৌধুরী হঠাৎ লোকজন নিয়ে সরে পড়ল কেন? ওকে বুঝতে পেরেছে? আমরা ওকে সন্দেহ করছি। সত্য চৌধুরীর বাড়ির পাশের কানা গলিটা দেখছো? গলির এপাশেই ইন্দুর বাড়ি। ও গলিতে দেখার কি আছে? সন্ধ্যাবেলায় তো ইন্দু বলল। কিছুই নেই, তবু আমরা একবার এই গলির ভেতর ঢুকবো। সে কি? কেন হে? গেলেই দেখতে পাবে। জয়ন্তের সঙ্গে সঙ্গে গলির মধ্যে ঢুকে মানিক টর্চের আলো জেলে দেখে সে পথে আবর্জনায় ভর্তি। মরা পচা ইঁদুরের আশপাশ দিয়ে জ্যান্ত ইঁদুররা আনাগোনা করছে। সত্য চৌধুরীর বাড়ির নিচের তলায় দেওয়াল ঘেঁষে খানিকটা এগিয়ে জয়ন্ত হঠাৎ দাঁড়িয়ে পড়ল। মানিক, আজ আমরা সত্য চৌধুরীর বাড়ির ভেতরে যাব। সে আমি আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু কি করে যাবে? গায়ের জোরে। এই দেখো, এখানকার একটা জানালা খোলা আছে, লোহার রেলিংটাও খুব একটা পোক্ত বলে তো মনে হচ্ছে না। বলতে বলতে সে 2 হাতে একটা রেলিং চেপে ধরে টানাটানি করতে সেটা বিশ্রীভাবে দুমড়ে খুলে বেরিয়ে এলো। তারপর আরেকটা রেলিংয়েরও একই হাল হলো। চোরের মতন এ বাড়িতে ঢুকে তুমি কি করতে চাও বলো তো? দেখতে চাই নতুন কোনো সূত্র পাওয়া যায় কিনা। সত্য চৌধুরী তার দলবল নিয়ে কোথায় গেছে জানি না। বাড়িতে খাটিয়ায় শুয়ে ঘুমোচ্ছে শুধু একজন মাত্র বুড়ো দারোয়ান। লুকিয়ে খানা তল্লাশির এমন সুযোগ আর পাওয়া যাবে না। হে, চলে এসো। বলতে বলতে জয়ন্ত জানলা দিয়ে গলে ভেতরে ঢুকে পড়ল। মানিকও তাকে অনুসরণ করল। টর্চের আলো ফেলে বোঝা গেল সেটা সম্ভবত দারোয়ানের রান্নাঘর। গোটা চারেক উনুন আর এখানে সেখানে খান কয়েক পেতলের বাসন ছড়িয়ে রয়েছে। ঘরের দরজা খোলাই ছিল। ঘর থেকে বেরিয়ে দুজনে গিয়ে পড়ল দালানে। তারপরেই উঠোন, এবং তারই এক কোণে খাটিয়ার ওপর দারোয়ান অঘরে ঘুমোচ্ছে। দুজনে পা টিপে এগিয়ে ওপরে ওঠার সিঁড়ি খুঁজে পেল। কাঠের বাহারি সিঁড়ি। তার আশেপাশের দেওয়ালে কতগুলো ছোট বড় বাঁধানো ফটো টাঙানো। টর্চের সাহায্যে ফটোগুলো দেখতে দেখতে জয়ন্ত চুপি চুপি পড়ল, মানিক, এই ছবিটা ভালো করে দেখো। ব্যাঘ্র চর্মের আসনের ওপরে বসে আছে বিরাট বক্ষ সুদীর্ঘ এক পুরুষ। পরনে একটি মাত্র কৌপিন, মাথায় লম্বা চুল, কপালে ত্রিপুণ্ড্রক, গলায় মস্ত মস্ত রুদ্রাক্ষের মালা। গায়ের রং মোষের মতো কালো। কাঁধ, বুক আর পেটের দুপাশের ডুমো ডুমো স্ফীত মাংসপেশিগুলো দেখলে বোঝা যায় শক্তিতে সে সিংহের মতো। মুখের প্রকাণ্ড গোঁফ জোড়া ফুলে ফেঁপে গালপাট্টার মতো হয়ে দোকানের কাছে গিয়ে ঠেকেছে। কিন্তু চোখ দুটো কি কুৎসিত তার! অত বড় মুখে অত ছোট অথচ অদ্ভুত চোখ সাধারণত দেখা যায় না। বাপরে, মাথাতেও লোকটা বোধহয় তোমার মতন অস্বাভাবিক লম্বা। মুদির মুখে যা বর্ণনা শুনেছি তাতে মনে হচ্ছে এটাই সত্যচরণ চৌধুরী।
শুনেই মানিক আগ্রহ ভরে ওপরে আরো ঝুঁকে পড়ল ছবিটার দিকে, কিন্তু জয়ন্ত তার হাত ধরে টেনে নিয়ে ওপরে উঠতে লাগলো। দোতলার দালানে উঠে প্রথম যে ঘরটা তারা দেখতে পেল তার দরজায় তালা বন্ধ, পাশের ঘরটা খোলা, কিন্তু সে ঘরে খান দুয়েক খাট ও খান দুয়েক চেয়ার ছাড়া আর কিছুই নেই। তার পাশের ঘরটা হল ঘরের মতো বড় এবং সে ঘরে অনেক আসবাবপত্র রয়েছে। কোথাও মার্বেলের বড় গোল টেবিল, কোথাও লেখাপড়া করার টেবিল, কোথাও সোফা, কাউচ, ইজি চেয়ার, আবার কোথাও বড় বড় আলমারি। দেখলেই বোঝা যায় এখানে যে থাকে সে খুব গোছানো লোক। একটা টেবিলের তলায় এক থাক খবরের কাগজ চোখে পড়ল জয়ন্তর। সেখানে গিয়ে হেঁট হয়ে দেখে বলল, বাহ, এগুলো তো দেখছি পুরনো স্টেটসম্যান ফেলে না দিয়ে এক জায়গায় গুছিয়ে রেখেছে। সে বসে পড়ল। পর পর সব কাগজ তুলে তারিখ দেখতে দেখতে বলল, গত 1.5 মাসের সব কাগজই এখানে রয়েছে, শুধু এপ্রিল মাসের 23, 24 আর 25 তারিখের কাগজগুলো নেই। ঠিক ওই 3খানাই আমি আজ সকালে উপহার পেয়েছি ওই কাটামুন্ডুর সঙ্গে। কি বলছো? আমাদের এখানে আসা সার্থক মানিক। পুলিশ ডিটেকটিভের দোষ কি জানো? ওরা শুধু বড় বড় প্রমাণ খুঁজতেই ব্যস্ত, ছোট ছোট প্রমাণ ওদের চোখে পড়ে না। সুন্দরবাবু এখানে এলে এই খবরের কাগজগুলোর দিকে ফিরেও তাকাতেন না, অথচ ওর মধ্যে আজ কত বড় দরকারি সূত্র আবিষ্কার করা গেল বলতো। এই বাড়িতে যারা থাকে আজ সকালে তারা এই ঘরে বসে একটা কাটা মুন্ডুকে 3খানা খবরের কাগজ দিয়ে মুড়ে প্যাকিং বাক্সে পুরে আমাদের কাছে ভেট পাঠিয়েছে। এই প্রমাণ হয়তো আদালতে গ্রাহ্য হবে না, কিন্তু এরাই যে কালপ্রিট এ বিষয়ে আমি নিঃসন্দেহ। তোমার কি মনে হয়? তোমার কথা বর্ণে বর্ণে সত্যি। দেখো, আমাদের হাতে অনেকগুলো প্রমাণ ছিল, যেমন ধরো রুমাল, রামদা, স্টেটসম্যানের 3টে কপি, কাটা মুন্ডু। কিন্তু সব প্রমাণই ব্যর্থ হবে যদি না এদের উৎপত্তি স্থল আবিষ্কার করতে পারি। গোয়েন্দার কাজ শুধু প্রমাণ আবিষ্কার করা নয় মানিক, সেসব প্রমাণ হাতে নাতে কাজে লাগাতে না পারলে তার কর্তব্য পালন করা হয় না। কিন্তু আমি বলতে বলতে হঠাৎ থেমে গেল জয়ন্ত। তার কথা শুনতে শুনতে মানিক তার টর্চের আলোটা বুলিয়ে ঘরের চারিদিকে ভালো করে দেখে নিচ্ছিল। এখন টর্চের আলোক রেখার মধ্যে এসে পড়েছে মস্ত বড় একটা কাঁচের জার। তার ভেতরে টলটল করছে সাদা জলের মতো কোনো পদার্থ। জয়ন্ত সেদিকে এগিয়ে গেল। মানিক, আলোটা ভালো করে ধরো তো। জারটা লম্বায় 1.5 হাত, চওড়ায় 1 হাত। খালি একটা জারই নয়, 4টে তাকে আরো 4টে একই রকম জার সাজানো রয়েছে। সব জারেরই মধ্যে রয়েছে সাদা জলের মতো তরল। স্পিরিটের গন্ধ। আমরা যে কাটামুন্ডুটা বকশিস পেয়েছি ওটাও এই স্পিরিটেই ভেজানো ছিল। এই সময় হঠাৎ একতলায় দড়াম করে একটা দরজা খোলার শব্দ হলো। শুনে তারা দুজনেই চমকে উঠল। জয়ন্ত তীরের বেগে ঘর ছেড়ে দালানে বেরিয়ে অন্ধকার উঠোনের দিকে তাকিয়ে বলল, মানিক, দুমদাম করে কি একটা ছুটে গেল। দেখো, ভূত আমি মানি না, কিন্তু ওটা মানুষের মূর্তি হতে পারে না। এটা মনে হচ্ছে সেই গঙ্গার ঘাটের দানবটা। সিঁড়ির দিকে গেল মানিক, সিঁড়ির দিকে, সম্ভবত উপরেই আসছে। উঠোনের উপর দিয়ে অনেকগুলো লোকও ছুটে আসছে জয়ন্ত। আমরা ফাঁদে পড়েছি। ফাঁদে বটে, কিন্তু এখনো পালাবার উপায় আছে। বলেই জয়ন্ত সিঁড়ির দরজার দিকে বেগে ছুটে গেল এবং পর মুহূর্তে দরজার পাল্লা দুটো টেনে বন্ধ করে শিকল লাগিয়ে দিল। মানিক, টর্চ জ্বালো। এই তো ওই দালানের কোণেই তেতলায় উঠবার সিঁড়ি। চলো, তেতলায় চলো। দুজনে দ্রুত পায়ে তেতলার বারান্দায় গিয়ে উঠল। সেখানেও সিঁড়ির মুখে আরেকটা দরজা ছিল, সে দরজাও তারা বন্ধ করে দিল। বারান্দায় পাশাপাশি 2খানা ঘর। একটা ঘরের দরজার বাইরে থেকে তালা লাগানো, আর একটা ঘরের দরজা খোলা। জয়ন্ত বারান্দার এদিক থেকে ওদিকে ছুটে গিয়ে আবার ফিরে এসে বলল, কি মুশকিল, এইখান থেকে ছাদে ওঠার কোনো সিঁড়ি নেই, নামবার পথ তো বন্ধ। সিঁড়ির দরজা ভেঙে উপরে উঠতে যায়, ওদের সঙ্গে সেই দানবটাও আছে মানিক।
ওটা মনে হয় সত্য চৌধুরী, বুঝলে? অন্ধকারে তাকে আরো ভয়ানক দেখাচ্ছিল। না না না, যদিও স্পষ্ট করে আমি দেখতে পাইনি, তবু জোর দিয়ে বলতে পারি ওই ছায়ামূর্তির মধ্যে একটুও মনুষ্যত্ব ছিল না। মানুষ ওভাবে ছোটে না মানিক। সিঁড়িতে ওর পায়ের শব্দ শুনেছি। মানুষের পায়ের শব্দ অত ভারী হতে পারে না। কি আশ্চর্য! তবে ওটা কি? তোমার প্রশ্নের জবাব তুমি এখনই পেয়ে যাবে। শুনছো না, দোতলার সিঁড়ির দরজা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আমরা এখন কি করব? দুজনেই তখন খোলা ঘরটার ভেতরে ঢুকে পড়ল। জয়ন্ত ভেতর থেকে সেই ঘরের দরজাও বন্ধ করে দিল। মানিক টর্চ জেলে দেখল ওই ঘরের 4টে জানলা আছে, 2টো বারান্দার দিকে, 2টো রাস্তার দিকে। রাস্তার দিকের জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে জয়ন্ত দেখল কোথাও জনপ্রাণীর সাড়া নেই। পুলিশ! 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 পুলিশের চত্বরে আছে বলে তো মনে হচ্ছে না। আকাশের দিকে তাকিয়ে দেখো ভায়া, মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তার মানে এখনই ঝড় উঠবে, বৃষ্টি আসবে। একটু পরে হাজার চেঁচালেও কেউ শুনতে পাবে না। তাহলে এসো, সময় থাকতে থাকতে দুজনে মিলে চেঁচাই, পুলিশ! 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 খুন! খুন! তাদের সব চেষ্টাই বৃথা হলো। কোনো পাহারাওয়ালা সাড়া হইল না। নৃমুণ্ড শিকারীদের ভয়ে গঙ্গার কাছে রাতে আজকাল কোনো পাহারাওয়ালাই থাকে না। হয়তো কোনো কোনো গৃহস্থ ঘুম থেকে চমকে জেগে উঠে তাদের চিৎকার শুনতে পেয়েছিল, কিন্তু তারাও নৃমুণ্ড শিকারীদের কাহিনী জানে। পরের মাথা বাঁচাবার জন্যে নিজের মাথা দেবার আগ্রহ কারোর হলো না। না, এই কলকাতা শহরে সবাই কাপুরুষ, কেউ সাড়া দেবে না। তেতলার সিঁড়ির দরজায় কিরকম ধাক্কা পড়ছে শুনছো তো? ও দরজাও ভেঙে পড়লো বলে। ওদের দলে কত লোক আছে কিছুই যে বুঝতে পারছি না। বোঝার চেষ্টা করেও লাভ নেই। 20-25 জন হলেও আমি মাথা ঘামাতাম না, কিন্তু আমি খালি ভাবছি ওই একজনের কথা। কে সে তা জানি না, কিন্তু আমার মন বলছে চতুষ্পদ না হলেও সে মানুষ নয়। কিন্তু কেন সে মানুষের সঙ্গে থাকে আর কেন আমাদের আক্রমণ করতে চায়, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ওই যা, তেতলা সিঁড়ির দরজাটা ভেঙে পড়লো। এবার এই ঘরের দরজার পালা। তারপর জয়ন্ত এক লাফে বারান্দার একটা জানলার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ডান হাতে রিভলভার বের করে হঠাৎ একটা জানলার পাল্লা খুলে পরপর 4 বার গুলি চালিয়ে পেছনে সরে এলো। আর্তনাদ শুনেই বুঝতে পারল তার রিভলভারের একটা গুলি অন্তত যথাস্থানে গিয়ে হাজির হয়েছে। শত্রুরা প্রাণের ভয়ে বারান্দার ওপর দিয়ে পালিয়ে যাচ্ছে। জয়ন্ত তাদের শুনিয়ে খুব চেঁচিয়ে বলল, মানিক, তুমিও রিভলভার তৈরি রাখো। বারান্দায় যে আসবে তাকেই কুকুরের মতো গুলি করে মারব। বাইরে থেকে সাহায্য পাওয়ার যেটুকু আশা ছিল তাও গেল। এই গোলমালে সিংহ গর্জন করলেও কেউ শুনতে পাবে না। মানিক কিছু না বলে টর্চ জেলে ঘরের চারিদিকে আরো একবার চোখ বুলিয়ে নিয়েই চাপা গলায় বলে উঠল, জয়, টেলিফোন। তাই তো, ঘরের এক কোণে টেবিলের উপর একটা টেলিফোন রাখা, এইসব ডামাডোলে চোখেই পড়েনি। দাঁড়াও, আর একবার জানালার কাছে গিয়ে দেখি। যদি বিদ্যুতের আলোয় কাউকে দেখা যায় তাহলে। না, কেউ নেই। তবে ওরা কিন্তু আশেপাশেই কোথাও লুকিয়ে আছে মানিক, কোনো সন্দেহ নেই সে বিষয়ে। যদি আমার কাছে আসে? কি আর করবে, ভয় দেখাতে হবে। বড়বাজার 2031। ইয়েস প্লিজ। হ্যালো হ্যালো, থানা? সুন্দরবাবু কোথায়? হ্যাঁ, ঘুমোচ্ছেন? এখনই ওকে জাগান। আমার নাম জয়ন্ত। জয়ন্ত? আরে হ্যাঁ মশাই, জরুরি দরকার আছে। 15 নম্বর বিষ্ণুবাবু লেনে আমরা বন্দি হয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, সেই কাটামুন্ডুর মামলাতেই। আমরা তেতলার একটা ঘরের ভেতরে আছি। ওরা দরজা ভাঙার চেষ্টা করছে। আপনাদের আসতে দেরি হলে আমরা মারা পড়ব। হ্যাঁ, কত দেরি হবে? আন্দাজ হয়তো আধ ঘন্টা মতো আমরা আত্মরক্ষা করতে পারবো। আমাদের কাছে 2টো রিভলভার আছে। হ্যাঁ, কিন্তু কিসে কি হয় বলা যায় না। ওরা দলে অনেক বেশি ভারী। আপনারা আরও তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15 নম্বর বিষ্ণুবাবু লেনের সত্য চৌধুরীর বাড়ি, একেবারে তেতলায়। সেখানে
জয়ন্তর মুখের কথা শেষ হবার আগেই ঘরের ভেতরে একটা শব্দ হলো, তারপরেই উগ্র একটা দুর্গন্ধ। জয়ন্তর হাত থেকে রিসিভারটা মেঝেই পড়ে গেল সশব্দে। রাস্তার ধারের জানালার কাছে সরে গিয়ে ফাঁকে মুখ রেখে রুদ্ধস্বরে সে বলল, জানালা ধারে এসো, জানালা ধারে এসো। বারান্দার জানালা দিয়ে ওরা বিষাক্ত গ্যাসের বোমা ছড়েছে। গ্যাসের ঝাঁঝে মানিকের তখন মাথা বোঁ বোঁ করে ঘুরছে, কারণ বোমাটা ফেটেছে তারই কাছে। টলতে টলতে কয়েক পা এগিয়ে এসেই সে অবশ হয়ে মাটিতে বসে পড়ল। জয়ন্তও জানলার ধারে গিয়ে রক্ষা পেল না। বিষের ঝাঁঝে তাকেও মেঝের ওপর শুয়ে পড়তে হলো। আচ্ছন্ন অবস্থায় তারা শুনল ঘরের বন্ধ দরজা প্রচণ্ড ধাক্কায় খুলে গেল। এমন সুন্দর ঝড় বাদলের রাতে সুন্দরবাবু বেশ আরামে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। হঠাৎ জরুরি ডাক শুনে মহা খাপ্পা হয়ে নিচে নেমে এলেন। একটা রাত আমাকে না ডাকলে কি চলতো না? ভগবান কি তোমার মগজে এক ফোঁটা বুদ্ধি দেয়নি মনোহর? আর কতকাল আমার বুদ্ধি ভাঙিয়ে খাবে? আগে স্যার জয়ন্তবাবু ফোন করেছিলেন, আমরা এখনই সেপাই নিয়ে সেখানে না গেলে নাকি মারা পড়বেন। হ্যাঁ, বলো কি? উফ, এই ছোকরাটা যা কোয়ার, যেচে বিপদ ডেকে নিয়ে আসে। আমরা তাহলে কি করবো স্যার? আসামিরা নাকি দলে বেশ ভারী। এই সেসব আর ভাবার সময় নেই, সেপাইদের শিগগিরই তৈরি হতে বলো। আহা, আবার কে? হ্যালো, হ্যাঁ আমি সুন্দরবাবু। আপনি কে? কি বললেন? জয়ন্ত? কি আশ্চর্য! আরে তুমি এখন কোথায়? নিজের বাড়ি? দেখো দেখিনি। আরে আসামিরা তোমাদের রিভলভারের ভয়ে পালিয়ে গেছে। বাহ বাহ বাহ, 15 নম্বর বিষ্ণুবাবু লেনে আমাদের তাহলে যেতে হবে না? বহুত আচ্ছা, বহুত আচ্ছা। কি বলছো? আমি এত বেশি বলছি কেন? আরে তা কি আর তুমি জানো না? আচ্ছা আচ্ছা, আজ আর আমরা যাব না। হ্যাঁ আচ্ছা, গুড নাইট। তাহলে স্যার আমাদের আর যেতে হবে না? না যেতে হবে না মানে? আলবাদ যেতে হবে, এক্ষুনি যেতে হবে, আরো তাড়াতাড়ি যেতে হবে। আগে এই যে শুনলাম জয়ন্তবাবুরা বাড়িতে ফিরেছেন আর আসামিরা পালিয়েছে। ওসব ধাপ্পা। আমাকে এত বলতে শুনে জয়ন্ত কখনো আশ্চর্য হয়? যে আমাকে চেনে সেই জানে আমি বলি। আরে তাড়াতাড়ি করো, আমরা এক্ষুনি 15 নম্বর বিষ্ণুবাবু লেনে যাব। আরে অমন হাঁ করে দাঁড়িয়ে থেকো না। ফোনে এতক্ষণ জয়ন্ত কথা কইছিল না, পাছে আমরা এখনই দল বেঁধে ঘটনাস্থলে গিয়ে পড়ি, সেই ভয়ে আসামিদেরই কেউ জয়ন্তর নামে আমাকে সেখানে যেতে মানা করেছে। পুলিশের কাজে আমার কালো চুল সাদা হয়ে গেল, আর আমাকেই ঠকানোর চেষ্টা। কলকাতার নির্জন পথে পাগলা ঝোড়ো হাওয়া তখন গোঁ গোঁ করে ছুটে বেড়াচ্ছে, সঙ্গে তুমুল বৃষ্টি। সুন্দরবাবুদের জিপ 15 নম্বর বিষ্ণুবাবু লেনে এসে থামল। আকাশের অন্ধকারের সঙ্গে মিলে গেছে গলির অন্ধকার। পথের গ্যাসের আলোগুলো কারা যেন নিভিয়ে দিয়েছে। গতিক সুবিধার নয় মনোহর। আগে কেন স্যার? গ্যাসের আলো নেভানো। আজ সন্ধ্যায় ওই কায়দাতেই তো ওরা আমাদের ফাঁদে ফেলেছিল। চারিদিকে শত্রুরা সব লুকিয়ে আছে। তাড়াতাড়িতে টর্চ আনা হয়নি স্যার। রিভলভার বার করো, রিভলভার। সেপাইদের লাঠি বাগিয়ে ধরতে বলো। ওই দেখো 15 নম্বর বাড়ির তেতলায় একটা আলো জ্বলছে, কাদের সব ছায়াও দেখা যাচ্ছে। আর দেরি করা উচিত হবে না। ওই দেখুন স্যার। হঠাৎ তেতলার আলো নিভে গেল। ওরা সব টের পেয়েছে আমরা এসেছি। সবাই দৌড়ে সব বাড়ির ওপরে চলো। সদর দরজা যদি বন্ধ করে থাকে লাথি মেরে ভেঙে ফেলো। যাকে পাবে তাকে গ্রেপ্তার করো, যে বাধা দেবে তাকে আমরা গুলি করে মেরে ফেলবো। ঝড় তখন থেমেছে, কিন্তু বৃষ্টি পড়ছে ঝমঝম করে। সুন্দরবাবু শত্রুদের ভয় দেখাবার জন্য রিভলভার তুলে একবার আওয়াজ করলেন। মনোহর, 2জন সেপাইকে এখানে পাহারায় রেখে বাড়ির ভেতরে দল বেঁধে ঢুকে পড়ো। বাড়ির ভেতরে ঢুকে সকলেরই চোখ যেন অন্ধ হয়ে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। স্যার
এখানে বোধহয় জনপ্রাণী নেই, আসামিরা লম্বা দিয়েছে। লম্বা দিলেই হলো? এইমাত্র তেতলায় আলো জ্বলতে দেখেছি, এরই মধ্যে যাবে কোথায়? চলো তেতলায়। জয়ন্ত তো ফোনে আমাদের তেতলাতেই যেতে বলেছে। হ্যাঁ স্যার, কিন্তু তেতলায় যাব কোন দিক দিয়ে? অন্ধকারে তো কোনো দিকই দেখা যাচ্ছে না। টর্চ তো আনতে ভুলে গেছো, আগেই শুনেছি সে কথা। সিগারেট টিগারেট খাও, পকেটে দেশটাই আছে। আগে না স্যার। কথায় কথায় অত আজ্ঞে করো না তো। কি করি এখন? আগে স্যার অত ব্যস্ত হবেন না, একটু ভেবে দেখা যাক। এই তো সদর দরজা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা লম্বা পথ বলে মনে হচ্ছে। পথের শেষে ওটা উঠোন বলেই মনে হচ্ছে। উঠোনের কোনো একদিকে তেতলার সিঁড়ি নিশ্চয়ই পাওয়া যাবে স্যার। চলো, এই সেপাইরা এগিয়ে চলো সব। সবাই মিলে অন্ধকারে এগিয়ে চলল। 3-4 সেকেন্ড পরেই সুন্দরবাবু বললেন, এই সেপাইরা, এই দাঁড়াও দাঁড়াও। কি হলো স্যার? উপর দিকে কি একটা দুমদুম করে নিচে নেমে আসছে না? কান খাড়া করে শোনো। হ্যাঁ স্যার। কি আসছে? বুঝতে পারছি না স্যার। তারপরেই বাঁধল বর্ণনাতীত কুরুক্ষেত্র কাণ্ড। একটা অজানা ক্রুদ্ধ গর্জন এবং সঙ্গে সঙ্গে পাহারাওয়ালাদের আর্তনাদ। ঝড়ের ফুৎকারে কলা গাছ পড়ার মতো ধপাধপ দেহ পড়ার শব্দ। কে এক অতিকায় দানব যেন পাহারাওয়ালাদের দেহগুলো শিশুর মতো তুলে চারিদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সুন্দরবাবু অন্ধকারে রিভলভারও ছুটতে পারলেন না, পাছে সেপাইদের কারোর গায়ে গুলি লাগে। মনোহর, আগে আমি পালিয়ে এসেছি স্যার, আপনিও পালিয়ে আসুন। ওরা আমাদের পেছনে রাক্ষস লেলিয়ে দিয়েছে স্যার। ভূত হোক বা রাক্ষস, সেই ভয়াবহ বিপদ যে তাঁর সামনে এসে পড়েছে সুন্দরবাবু স্পষ্টতই তা বুঝতে পারলেন। তিনি আড়ষ্টভাবে দেওয়ালে পিঠ দিয়ে একেবারে যেন দেওয়ালের সঙ্গে মিশিয়ে যাবার চেষ্টা করলেন। হঠাৎ সদর দরজার ফাঁকে বিদ্যুৎ চমকাল। এক পলকে সুন্দরবাবু দেখে নিলেন সদর দরজার আলো ভরা ফাঁকের পটে ফুটে উঠেছে অতি ভয়ানক এক দানব মূর্তি। সুন্দরবাবু অজ্ঞান হয়ে গেলেন। সুন্দরবাবুর যখন জ্ঞান হলো তখন তিনি চোখ মেলে দেখলেন চারিদিক ঘুটঘুটে অন্ধকার। পিঠের তলায় ঠান্ডা ভিজে মাটি, আর মুখে বুকে ঝরঝর করে বৃষ্টির জল ঝরছে। একে একে সব কথা মনে পড়ল তাঁর। সত্যচরণ চৌধুরীর বাড়ির ভেতরে ঢুকে মূর্তিমান এক দুঃস্বপ্নকে দেখে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কিন্তু এখন তিনি খোলা আকাশের তলায় মাটিতে শুয়ে ভিজছেন। হঠাৎ তার মাথায় কি একখানা কনকনে ঠান্ডা হাত রাখল। আগে স্যার আমি মনোহর। আগে এখন কি একটু সামলেছেন স্যার? তুমি একটা আস্ত কাপুরুষ, আমাকে ভূতের মুখে ঠেলে দিয়ে পিঠ টান দিলে। প্রাণের মায়া স্যার, কিন্তু আপনি ভিড়মি যাবার পর আবার ফিরে গিয়েছিলাম। সবাই মিলে আপনাকে ধরাধরি করে আমরাই তো বাইরে নিয়ে এসেছি স্যার। সে রাক্ষসটা এখন কোথায়? বিদ্যুতের ঝলকানিতে পলকের জন্য তাকে দেখতে পেয়েছিলাম, তারপর কোথায় গেল জানি না স্যার। তারপর? তারপর স্যার জলে ছপছপ করে দাঁড় ফেলার মতো শব্দ হলো। মনে হলো কারা যেন দাঁড় বেয়ে নৌকা চালাচ্ছে। বুঝেছি, তারা ভেগেছে। কিন্তু এরা খালি মুন্ডু কেটে নিয়ে যায় কেন বলো তো? জানি না স্যার। বলছিলাম কি স্যার, আমরা তাহলে এখন কি করব? কি আর করবে, সকাল না হওয়া পর্যন্ত এখানে বসে বসে পাহারা দাও। আগে কার উপরে পাহারা দেব স্যার? এই বাড়ির উপর পাহারা দেবে। আমি থানায় গেলাম, সকাল হলো ওই বাড়িটা খানা তল্লাশি করে থানায় গিয়ে আমার কাছে রিপোর্ট দাখিল করবে। সকালবেলা সুন্দরবাবু যথাসময়ে উঠে ইউনিফর্ম পরে ওপরের ঘরে খানিক্ষণ পায়চারি করলেন। তার মুখে গভীর চিন্তার আভাস। মনে পড়েছে। সুন্দরবাবু দ্রুত নিচে নেমে এসে টেলিফোনের রিসিভারটা তুলে নিলেন। হ্যালো, কে? বিমলবাবু নাকি? নমস্কার নমস্কার, কি করছেন? ও,
কুমারবাবু আর বাঘার সঙ্গে চা পান করছেন? আচ্ছা আচ্ছা, আপনারা দুই বন্ধুতে একবার থানায় আসতে পারেন? হ্যাঁ হ্যাঁ, এখনই আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ধন্যবাদ। সুন্দরবাবু আবার হঠাৎ কি বিপদে পড়লেন? হে, ড্রয়ার খুলে রিভলভারটা বার করে পকেটে ফেলে বিমল বলল, থানায় গেলেই জানা যাবে। খবরের কাগজে দেখেছি সুন্দরবাবু এখন নৃমুণ্ড শিকারীর মামলা নিয়ে ব্যস্ত আছেন, সেই জন্য নয়তো? খুব সম্ভব তাই, কিন্তু সুন্দরবাবুর বন্ধু ডিটেকটিভ জয়ন্ত থাকতে আমাদের ডাক পড়ল কেন? আরে বাঘা, তোকে আমরা ডাকিনি, তুই এলি কেন? বাঘা সে প্রশ্নের জবাব দেওয়া দরকার মনে করল না। ল্যাজ নাড়তে নাড়তে তাদের আগে যেতে লাগলো। বাঘাকে দৃঢ় প্রতিজ্ঞ দেখে তারাও কিছু বলল না। থানায় ঢুকতেই সুন্দরবাবু ছুটে এলেন। তাড়াতাড়ি বিমলের হাত দুটো চেপে ধরে বললেন, ভয়ানক কাণ্ড বিমলবাবু, জয়ন্ত আর মানিক বোধহয় বেঁচে নেই। বিমল স্তম্ভিত হয়ে গেল। কেন? তাদের কি হয়েছিল? ওরা নৃমণ্ডু শিকারীদের পাল্লায় পড়েছে। কি যে হবে! আচ্ছা, সব কথা খুলে বলুন না। এখানে দাঁড়িয়ে খুলে বলবার সময় নেই, চলুন ট্যাক্সিতে উঠে সংক্ষেপে বলছি। আমি আপনাদের সাহায্য চাই। ট্যাক্সি অপেক্ষা করছিল। বিমল কুমারের সঙ্গে বাঘাও এক লাফে গাড়ির ভেতরে গিয়ে হাজির। দেখেই সুন্দরবাবু আঁতকে উঠে গাড়ি থেকে আবার নেমে পড়বার উপক্রম করলেন। কুমার তাড়াতাড়ি তার হাত ধরে বলল, কি হলো সুন্দরবাবু? আপনাদের শখের নেড়ি কুকুর গাড়িতে চড়েছে। বাপরে, ওকে দেখলে আমার ভয় করে। কোনো ভয় নেই, আপনি বসুন বসুন। আরে আমরা আছি তো। বাঘা, সামনের সিটে গিয়ে বসতো। বাঘাও অমনি সুবোধ বালকের মতো ছোট্ট একটা লাফ মেরে ড্রাইভারের পাশে গিয়ে বসল। সে বুঝতে পেরেছিল তাকে নিয়েই একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছে। একবার আর চোখে সুন্দরবাবুকে দেখে নিয়ে জিভ বের করে হাঁপাতে লাগলো। এত বড় আর এত মোটা নেড়ি কুকুর আমি জীবনে দেখিনি। বাঘা আমাদের দেশি কুকুর, নেড়ি কুত্তা বলে ওকে তাচ্ছিল্য করবেন না সুন্দরবাবু। বরং যত্ন করলে আমাদের দেশি কুকুরও যে কত বড় আর কত সবল হতে পারে সেইটাই ভেবে দেখুন। কুকুর নিয়ে মাথা ঘামাবার সময় আমার আর নেই। এদিকে কি কাণ্ড হয়েছে শুনুন। ট্যাক্সি বিষ্ণুবাবু লেনে ঢুকে থামল যথাস্থানে। মনোহর ছুটে এসে ট্যাক্সির সামনে দাঁড়িয়েই স্যালিউট ঠুকে বলল, বাঁচলাম স্যার। শেষ রাতটা যে দুর্ভাবনায় কেটেছে। কাজের কথা বলো। কাজের কথা আর কি বলবো স্যার, সকলে মিলে ওই মরা বাড়িখানার উপরে পাহারা দিচ্ছি। মরা বাড়ি? সে আবার কি? মনোহরবাবু বোধহয় বলতে চান যে ও বাড়িতে কোনো মানুষের সারা শব্দ নেই। কি মনোহরবাবু, তাই তো? আগে স্যার, ঠিকই ধরেছেন। ও বাড়ির ভেতরে এখন আর কেউ নেই। সেই রাক্ষসটা? আগে না স্যার। সবাই অগ্রসর হলো। সবার আগে বাড়ির মধ্যে ঢুকলো বাঘা। কিন্তু দরজা পার হয়েই সে থমকে দাঁড়িয়ে পড়ল। চারিদিকে ঘ্রাণ নিতে লাগলো। বাঘার মনে বোধ হয় কোনো সন্দেহ হয়েছে। কিসের সন্দেহ? ও বুঝতে পেরেছে এটা শত্রুপুরী। বুঝতে পেরেছে না ছাই? অমন করছে কেন মশাই? কামড়াবে নাকি? না না, বাঘা বলছে আমি এখানে কোনো শত্রুর গায়ের গন্ধ পাচ্ছি। কে রে? শত্রুর গায়ের গন্ধ? বলেন কি? শত্রু তাহলে এখনো এখানেই আছে? সুন্দরবাবু পায়ে পায়ে পিছোতে লাগলেন এবং তালে তাল মিলিয়ে পিছু হটতে লাগলো মনোহর। মা ভই। আগে স্যার, সে মূর্তিটাকে আপনি তো দেখেননি, তাহলে আর মাভই বলতেন না। পালিয়ে আসুন স্যার, এখনো সময় আছে। বিমল আর কুমার একবারও পেছনে ফিরে তাকালো না। দৃঢ় পায়ে বাঘাকে অনুসরণ করে বাড়ির ভেতরের দিকে অগ্রসর হলো। বাঘা তখন গন্ধ শুঁকতে শুঁকতে এগিয়ে যাচ্ছিল। ওরা যে পাগলের মতো মরতে চললেন। চলুন স্যার, আমরা এই বেলা লম্বা দিই। না, সেটা ভালো দেখায় না মনোহর। ডিউটি ইজ ডিউটি। কিন্তু কুকুরটা কিসের গন্ধ পেল বলো দেখি? আগে স্যার, বিপদের গন্ধ। মনোহর, মাঝে মাঝে তুমি এমন বিটকেল কথা কও যার কোনো মানেই হয় না। বিপদের আবার গন্ধ কি? হে, চলো চলো আমার সঙ্গে। আগে স্যার,
আমি বাড়ির বাইরে গিয়ে পাহারা দিলেই ভালো হয় না স্যার? ও, তার মানে আবার তুমি আমাকে ফেলে পালাতে চাও? না না, ও সব হবে না। এবারে তোমার পালাবার পথ আমি বন্ধ করব। এবারে তুমি আমার সামনের দিকে থাকো। বাঘার সঙ্গে বিমল ও কুমার একতলার একখানা প্রায় অন্ধকার ঘরের ভেতরে গিয়ে ঢুকেছেন। সেখানে উপস্থিত হয়ে বাঘার গজরানি আরো বেড়ে গেল। সমস্ত ঘর একটা উগ্র দুর্গন্ধে ভরপুর। কি বিশ্রী দুর্গন্ধ! এ ঘরে কে থাকতো? জানলার লোহার গড়াতগুলো দেখছো? 2 ইঞ্চিরও বেশি মোটা। দরজার সামনেও কোলাপসেবল গেট। তার মানে এই ঘরে কাউকে বন্দি করে রাখা হয়েছিল। বলেই বিমল মেঝের ওপরে বসে কি যেন তুলতে লাগলো। আরে কি করছো? এই চুপ চুপ, এই দেখো, এখন কাউকে কিছু বলো না, আগে ভালো করে পরীক্ষা করি। এমন সময়ে সুন্দরবাবু দরজা দিয়ে উঁকি মেরে বললেন, খবর কি? হ্যাঁ হ্যাঁ, খবর ভালোই। চলুন বাইরে যাই। এসো কুমার। কাল আমরা যখন এখানে আসি তখন তেতলার ওই কোণের ঘরটায় আলো জ্বলছিল। আমাদের দেখি কারা আলো নিভিয়ে দিল। চলুন তো আগে ও ঘরটা দেখে আসি। না, একতলা আর দোতলা সব ঘর পরীক্ষা না করে তেতলায় ওঠাটা নিরাপদ নয়। একতলা আর দোতলার অন্য সব ঘর দেখে তারা সেই সাজানো গোছানো হল ঘরে প্রবেশ করল, কিন্তু কোথাও মানুষের দেখা বা সাড়া নেই। যা ভেবেছিলাম তাই, আসামিরা পালিয়েছে। তবু চলুন একবার তেতলাটা দেখেই যাই। বিমল জবাব দিল না। ঘরের লেখার টেবিলের দিকে হেঁট মুখে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কুমারও তার পাশে গিয়ে দাঁড়ালো। তখন সুন্দরবাবুও কৌতূহলী হয়ে এগিয়ে এলেন। দেখো তো কুমার, ব্লটিং প্যাডের ওপরে কি যেন লেখা রয়েছে। কই দেখি। কেউ কোনো একটা ঠিকানা লিখে খামখানা প্যাডের ওপর চেপে তারপর কালি শুকিয়ে নিয়েছে, তাই উল্টো ছাপ পড়েছে। আর সব জায়গায়ও স্পষ্ট নয়, তবে নামের গোড়ার অক্ষরটা এস, আর উপাধি হচ্ছে চৌধুরী। আরও একটা কথা যেটা পড়া যাচ্ছে, বোধহয় ফ্রেজারগঞ্জ। হ্যাঁ, আমিও ঠিক অতটুকুই পড়তে পেরেছি। এস চৌধুরী অর্থাৎ সত্য চৌধুরী, সেই এ বাড়ির মালিক। আমরা খবর পেয়েছি সে এখন কলকাতায় নেই। এখন তেতলার ঘরে চলুন। কিন্তু তেতলার ঘরও খালি। স্যার, ওই দেখুন টেলিফোন। জয়ন্তবাবু এই ঘর থেকে ফোনে আমাদের ডেকেছিলেন। কিন্তু জয়ন্তর মানিক এখন কোথায়? আদৌ বেঁচে আছে তো? দেখুন, এবারের কোনো ঘরে এক ফোঁটা রক্ত বা হত্যার কোনো চিহ্ন নেই। সম্ভবত জয়ন্তবাবু আর মানিকবাবু বন্দী হয়ে আছেন। কিন্তু তাদের উদ্ধার করব কি করে? দেখুন, এখন বেলা মোটে 7টা। কাল শেষ রাতে যদি কেউ চিঠি লিখে থাকে তাহলে সেটা বোধহয় এখনও ওই পাড়ার ডাকঘরে বা ডাকবাক্সে জমা আছে। কোনো রকমে সেটা সংগ্রহ করা যায় কি? কিছু লাভ হবে বলে মনে হয় না। তবু বলছেন যখন, ডাকঘরেই যাচ্ছি। হ্যাঁ, সেই ভালো। আর দেরি করবেন না, বেরিয়ে পড়ুন, আমরাও বাড়ি যাই। খবরটা দেবেন। আধ ঘন্টা পরেই বিমল ও কুমারের বৈঠকখানায় দিগ্বিজয়ীর মতো বুক ফুলিয়ে সুন্দরবাবু প্রবেশ করলেন। কি খবর? আশ্চর্য, আপনি গোয়েন্দা না হয়েও আমাদের সবাইকে হারিয়ে দিলেন বিমলবাবু। এই নিন সেই চিঠি। পকেট থেকে একখানা খাম বার করে সুন্দরবাবু বিমলকে দিলেন। চিঠিখানা বার করে বিমল পড়ল। আজ রাতে ডিটেকটিভ জয়ন্ত আর তার বন্ধুকে আমরা বন্দী করিয়াছি। পরে পুলিশের সহিত আমাদের দাঙ্গা হইয়াছে। ভীমাবতারের হাতে মার খাইয়া পুলিশ পলাইয়া গিয়াছে, তবে হয়তো এখনই আবার ফিরিয়া আসিবে। আপনার অনুমতি পাই নাই বলিয়া বন্দীদের বধ করিতে পারিলাম না। তাহাদের লইয়া আমরা নৌকায় চড়িয়া বাহির হইয়া পড়িব। পথে আপনার বাগানবাড়ি হইতে মোটর বোট লইয়া ফুলছড়ি দ্বীপের
আড্ডায় গিয়া উপস্থিত হইব। আপনিও যথাসম্ভব শীঘ্র সেখানে যাইলে ভালো হয়। আর কিছু লিখিবার সময় নাই। ইতি আপনার অনুগত শ্রী পশুপতি হাজরা। তাহলে জয়ন্তবাবুরা এখন ফুলছড়ি দ্বীপের দিকে যাত্রা করছেন। ফুলছড়ি দ্বীপের নাম আমি শুনেছি। হ্যাঁ, ফ্রেজারগঞ্জ। আমরাও সেখানে একবার গিয়েছিলাম। সুন্দরবন ছাড়িয়ে মাতলা আর জামিরা নদী যেখানে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে, সেখানে বেশ কতগুলো দ্বীপ আছে। তাদেরই একটা হচ্ছে ফুলছড়ি দ্বীপ। ফ্রেজারগঞ্জ থেকে জলপথে ওই দ্বীপে যাওয়া যায়। তাহলে আর কি, ওই পোর্ট পুলিশের লঞ্চ নিয়ে আমরা বেরিয়ে পড়ি? তাতে খুব একটা লাভ হবে না, কারণ প্রথমত তারা অনেক আগে বেরিয়েছে, সম্ভবত ওদের ধরতে পারবো না। আর দ্বিতীয়ত আসামিদের নাগাল পেলেও জলপথে তাদের ফাঁকি দিয়ে লুকিয়ে কাছে যেতে পারবো না। দূর থেকে পুলিশের লঞ্চ দেখলেই ওরা জয়ন্তবাবু আর মানিকবাবুকে মেরে জলে ফেলে দিয়ে নির্দোষ সাজার চেষ্টা করবে। আমাদের একেবারে চুপি চুপি যেতে হবে ফুলছড়ি দ্বীপে। কিন্তু ওখানে গিয়ে তাদের আড্ডার সন্ধান পাবো কেমন করে? আগে ফ্রেজারগঞ্জে গিয়ে আমরা সত্য চৌধুরীকে গ্রেপ্তার করব। সত্যই তার আড্ডার সন্ধান দেবে আমাদের। কিন্তু ওদিকে দেরি হলে পশুপতিরা যদি জয়ন্ত আর মানিককে মেরে ফেলে? মারবে না। চিঠিতে পশুপতি লিখেছে তো, সত্য চৌধুরীর থেকে হুকুম পায়নি বলেই সে বন্দীদের এখনো খুন করেনি। তা বটে। সুন্দরবাবু, আপনি এখন তাড়াতাড়ি ফ্রেজারগঞ্জ যাওয়ার ব্যবস্থাটা ঠিক করে ফেলুন। আর হ্যাঁ, সঙ্গে একদল সশস্ত্র পুলিশ লাগবে কিন্তু। আমার ভয় সেই বিভৎস ভীমাবতারকে। আমাদের সিপাহীরা কি তাকে কাবু করতে পারবে? কি হে, ভীমাবতারের গুপ্ত কথা সুন্দরবাবুর কাছে খুলে বলবো নাকি? না, এখন নয়। ভীমাবতার কি আপনারা তা জানেন? জানি। কি আশ্চর্য, জানেন তবু বলবেন না? না। কেন শুনি? বললে হয়তো আপনি আরো একটু বেশি ভয় পাবেন, তাই বলবো না। অন্তত এইটুকু তো বলুন, ওটা কি মানুষ না ভূত? শুধু এইটুকু জেনে রাখুন, ভীমাবতার ভূতের চেয়েও অসামাজিক, অমানবিক আর ভয়ানক। মানে? সময় হলেই জানতে পারবেন। জ্ঞান হবার পর জয়ন্ত দেখল সে একটা আধা অন্ধকার ঘরে ঠান্ডা মেঝের ওপরে শুয়ে আছে। ওঠার চেষ্টা করল, কিন্তু পারল না। তার হাত দুটো পিঠ মোড়া করে বাঁধা, পা দুটোও শক্ত দড়ি দিয়ে বাঁধা। নাচার ভাবে শুয়ে শুয়ে সে ঘরের চারিদিক লক্ষ্য করতে লাগল, কিন্তু দেখবার বিশেষ কিছু নেই। চার দেওয়ালে চারটে ছোট ছোট জানলা এবং একদিকে একটা দরজা। একদিকের একটা জানলা খোলা, তার বাইরে দেখা যাচ্ছে উপরে আলোকিত আকাশ এবং নিচে মরমরিত অরণ্যের চূড়া। হঠাৎ তার ডান পাশ থেকে সাড়া এলো। জয়ন্ত, বলো, তোমার জ্ঞান ফিরেছে? এবারে বোধহয় আমাদের লীলা খেলা ফুরলো। সেই রকমই তো মনে হচ্ছে। আমরা কোথায় আছি কিছু আন্দাজ করতে পেরেছ? না, তবে কলকাতা নিশ্চয়ই নয়। বাইরের আকাশের দিকে তাকিয়ে দেখো। শহরের আকাশ এত পরিষ্কার আর নীল হয় না, তার ওপর পাখিদের ডাক শোনা যাচ্ছে। সম্ভবত আমরা কোনো নির্জন বনের ভেতরে আছি। শহর বা গ্রাম এখান থেকে অনেক দূরে। আমরা কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম বলো তো? বলা শক্ত। একদিনও হতে পারে, দুদিনও হতে পারে। কি করে বুঝলে? দেখো, আমরা যখন বিষ্ণুবাবু লেনে গিয়েছিলাম তখন রাত ছিল, কিন্তু এখন জানালা দিয়ে তাকিয়ে দেখো ভালো করে, রোদ গাছের মাথায় উঠেছে। তার মানে একটু পরেই সূর্য অস্ত যাবে। আমরা যখন অজ্ঞান হয়েছিলাম তারপর কালকেও আরেকবার দিনরাত এসে গিয়েছে কিনা কে জানে। শোনো, কতক্ষণ আগে জানি না, কিন্তু আরেকবার আমার অল্প অল্প জ্ঞান হয়েছিল। তখন কানের কাছে হালকা স্রোতের কলকল শব্দ
আর মোটর বোটের আওয়াজ শুনেছিলাম, কিন্তু ভালো করে কিছু বোঝার আগেই নাকে কেমন একটা উগ্র গন্ধ এসে লাগলো। তার সঙ্গে সঙ্গে আবার জ্ঞান হারিয়ে ফেললাম। তার মানে জলপথে আমাদের শহরের বাইরে অন্য কোথাও নিয়ে আসা হয়েছে। কিন্তু এই সময় সশব্দে ঘরের দরজা খুলে গেল। ভেতরে এসে দাঁড়ালো একটা মূর্তি, কালো জোয়ান চেহারা, নিষ্ঠুর মুখ, হাতে এক গাছ তেলে পাকানো মোটা বাঁশের লাঠি। লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনিট খানেক বন্দীদের দেখল, তারপর বলল, এই যে জয়ন্ত আর মানিক, জ্ঞান ফিরেছে দেখছি। তুমি কে বাবা? আমি পশুপতি। অত হাসির কি আছে? আরে হাসছি তোমাদের ভবিষ্যৎ ভেবে। তা কি আমাদের ভবিষ্যৎ শুনি? ভবিষ্যৎ ঝরঝরে একেবারে। এই কাল পরশুর মধ্যেই তোদের দেহ দুটো স্কন্ধ কাটা হবে, আর তোদের মুন্ডু দুটো কাচের জারের ভেতরে স্পিরিটে ডোবানো থাকবে। হ্যাঁ, তা না হয় বুঝলাম, কিন্তু স্পিরিটে ডোবানোর কি দরকার? মূর্খ, একেবারে মূর্খ। আমাদের কর্তা সত্যবাবু হচ্ছেন তান্ত্রিক সাধক, তার উপরে মা কালীর অসীম করুণা। হ্যাঁ, স্বপ্নে মা জানিয়েছেন তার আসল নরমুণ্ডের মালা পরার স্বাদ হয়েছে। তাই কর্তাও মহাপ্রতিজ্ঞা করেছেন যে 108 নরমুণ্ডের মালা মায়ের চরণে উপহার দেবেন। কিন্তু এই বিধর্মী ফিরিঙ্গিদের রাজত্বে 108টা নরমুণ্ড জোগাড় করা তো আর 2-4 দিনের কাজ নয়। তাই আমরা এক একটা মুন্ডু কাটি আর স্পিরিটে ডুবিয়ে টাটকা রাখি। 63টা মুন্ডু আমরা পেয়ে গেছি, তোদের নিয়ে হবে 65টা, আর 43টা পেলেই মুন্ডওয়ালা গাথা হবে। সুন্দর প্রস্তাব। মায়ের গলার মালায় দুলবো ভেবেই আনন্দ হচ্ছে। তা তোমাদের এই মা কোথায় আছেন? এই হচ্ছে ফুলছড়ি দ্বীপ। এখানেই আমাদের কর্তার সাধনা আশ্রম কিনা। বটে, তাহলে কলকাতা থেকে আমরা বেড়াতে এসেছি ফুলছড়ি দ্বীপে। আরে বেড়াতে নয় রে গাধা, মরতে। তা বাবা, তুমি কি আমাদের এখনই স্কন্ধকাটা করতে চাও? না 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 না, কর্তার কাছে খবর পাঠিয়েছি, তার হুকুম পাইনি বলেই তোরা এখনো বেঁচে আছিস। ও, তা তুমি তাহলে এখানে এসেছো কি করতে? এই চাঁদ বদনখানা দেখাতে? এই পলির পাটাকেও তো দানা পানি দিতে হয় নাকি? হ্যাঁ, তোদের খিদে তেষ্টা পেয়েছে কিনা সেটা জানতে এসেছি। মানিক, তোমার কোনটা পেয়েছে, খিদে না তেষ্টা? তেষ্টা। আমারও তাই। ঠিক আছে ঠিক আছে। পশুপতি বেরিয়ে গেল। একটু পরেই 2 বোতল জল নিয়ে ফিরে এলো। জয়ন্ত আর মানিকের মুখের কাছে বোতল ধরে একে একে দুজনকেই জল পান করালো। ধন্যবাদ, কিন্তু যখন আমাদের খাবার আসবে তখন আমরা খাবো কেমন করে বাবা? আমাদের হাত পা যে বাঁধা। যতক্ষণ না জবাই হোস ততক্ষণ তোদের হাত পা বাঁধাই থাকবে। আমরা এসে খাইয়ে যাব। এখন আমি চললাম। মানিক, সত্য চৌধুরী হচ্ছে বাংলার জ্যাক দ্য রিপার। অপরাধ বিজ্ঞানে এই শ্রেণীর অপরাধীদের নিয়ে অনেক তথ্য আছে। এদের পাগলামি প্রকাশ পায় কেবল বিশেষ বিশেষ বাতিকের ক্ষেত্রে। ও আলোচনা এখন থাক, আমার ভালো লাগছে না। চোখের সামনে নির্মুণ্ড শিকারীর খাড়া চকচক করছে, আর এই পশুপতিটার সঙ্গে তুমি এই দুঃসময়ে হাসি ঠাট্টা করছিলে। গা চলে যাচ্ছিল আমার। যে পুজোর যে মন্ত্র মানিক, যে পুজোর যে মন্ত্র। আমরা যে ধরনের কাজ করি তাতে এভাবে মৃত্যু হওয়াই স্বাভাবিক। সুতরাং দুঃখ করে লাভ কি বলো? কিন্তু আমার মনে এখনো আশা আছে। আশা কুহকিনী মানিক। হাত দুটো যদি পিছমোড়া করে বাঁধা না থাকতো তাহলেও না হয় কিছু আশা ছিল। ওই জানালাগুলোর লোহার গরাদ 1 ইঞ্চির চেয়ে বেশি মোটা নয়, কিন্তু হাত পা বাঁধা।
কি আর করা যাবে? ফাঁসির আগের দিন অপরাধীর মনের ভাব কেমন হয় বুঝতে পারছো? না, পারছি না। এখন আমি নিষ্পলক চোখে ওই বোতল দুটোর দিকে তাকিয়ে আছি। বোতল? হ্যাঁ, দেখো না, পশুপতি বোতল দুটো এখানেই ফেলে রেখে গেছে। ওই বোতলই আমাদের উদ্ধার করবে মানিক। মানে কিভাবে? জয়ন্ত জবাব দিল না। বোতল দুটো তার পায়ের কাছে ছিল। হঠাৎ সে তার বাঁধা পা দুটো দিয়ে একটা বোতলের উপর সজোরে আঘাত হানল। বোতলটা ছিটকে দেওয়ালে লেগে সশব্দে ভেঙে পড়ল। কি আশ্চর্য, ভাঙলে কেন? তুমি কখনো ভাঙা কাঁচের ধার পরীক্ষা করনি? ভাঙা কাঁচ খুরের মতো কাজ করতে পারে, এমনকি তা দিয়ে দাড়িও কামানো যায়। বুঝেছি, কিন্তু আমাদের হাত যে বাঁধা ভাই। জয়ন্ত কোনো কথা না বলে গড়িয়ে গড়িয়ে ভাঙা বোতলের টুকরোগুলোর কাছে গেল। তারপর বলল, তুমি পাশ ফিরে স্থির হয়ে শুয়ে থাকো, বেশি নড়াচড়া করো না। মানিক তাই করল। জয়ন্ত মুখ বাড়িয়ে দাঁত দিয়ে চেপে বড় একখণ্ড কাঁচ নিয়ে গড়িয়ে গড়িয়ে মানিকের পেছন দিকে এলো। তারপর সেই কামড়ে ধরা কাঁচখানা দিয়ে মানিকের পিছুমোড়া করে বাঁধা হাতের দড়ির ওপরে ঘষতে লাগলো। মিনিট কয়েকের মধ্যেই মানিকের হাত দুটো দড়ির বন্ধন থেকে মুক্তি পেল। কাঁচখানা মুখ থেকে ফেলে দিয়ে জয়ন্ত বলল, এবার তুমি নিজের পায়ের বাঁধন খোলো। তারপর ভগবান ছাড়া আর এই দুনিয়ায় কাউকে গ্রাহ্য করি না আমি। মানিক নিজের পায়ের বন্ধন খুলে জয়ন্তকেও বন্ধন মুক্ত করল। জয়ন্ত বার কয়েক আড়মোড়া ভেঙে শরীরের আড়ষ্টতা দূর করল। গোটা কয়েক ডন বৈঠকও দিয়ে নিল। নিশ্চয় সেই শয়তান পশুপতি হয়তো আমাদের খাবার নিয়ে আসছে। একজনের নয় মানিক, আমি 2-3 জনের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। সে এক লাফ মেরে জানলার কাছে গিয়ে পড়ল। জানলা ভাঙো জয়ন্ত, জানলা ভাঙো শিগগিরই। মানিকের মুখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জানলা দুটোর লোহার গড়াদ জয়ন্ত এক হ্যাচকা টানে বেঁকিয়ে খুলে ফেলল। একটা গড়াদ মানিকের হাতে দিয়ে বলল, দরকার হলে এটা অস্ত্রের মতো ব্যবহার করো, চলো। দরজায় কুলুপ খোলার শব্দ হলো। জয়ন্ত ও মানিক জানলা গলে একে একে বাইরে লাফিয়ে পড়ল। ওদিকে ঘরের মধ্যে তখন বিষম হট্টগোল, পশুপতির হতভম্ব মুখ। জয়ন্ত মানিককে দেখতে পেয়েই সে উত্তেজিত স্বরে বলে উঠল, কোথায় পালাবি? হ্যাঁ, কোথায় পালাবি? কোথায় পালাবি? এই তোদের পেছনে যাবে মূর্তিমান জম, ডক ভীমাবতারকে। জয়ন্ত, মনে হয় সেই ভয়াবহ বিভীষণটা। আরো জোরে পা চালাও। ও কোন জীবের গর্জন হে? হ্যাঁ, ভগবানই জানেন, তবে মানুষ নয় এটুকু আমি বলতে পারি। দুজনেই ছুটতে ছুটতে কথা বলছিল। গর্জন হঠাৎ থেমে গেল, কিন্তু তার বদলে শোনা গেল অন্য রকম শব্দ। মনে হলো পেছনের গাছপালার ভেতরে মড়মড় শব্দ তুলে লতা পাতা ডাল ছিঁড়ে ভেঙে কোনো এক মত্ত হাতি তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে। কয়েক মুহূর্ত পরেই বোঝা গেল শব্দটা তাদের দিকেই আসছে। এদিকে যে সরু পথ দিয়ে তারা ছুটছিল সে এসে পড়ল একটা মাঝারি মাঠের ওপরে। মাঠের ওধারে প্রায় সিকি মাইল পরে আবার বন জঙ্গল আরম্ভ হয়েছে। মাঠের ডান ও বাম প্রান্তেও অরণ্যের প্রাচীর। জয়ন্ত দৌড় থামিয়ে বলল, দাঁড়াও 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 মানিক, দাঁড়াও, আর ছোট না। মানিক দাঁড়িয়ে পড়ল। শেষ গোধূলির ঝাপসা আলোয় মাঠের চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে জয়ন্ত পড়ল, এখন কি করা যায় বলো তো? বিনা বাক্য ভাই ঊর্ধ্বশ্বাসে পলায়ন। ওই খোলা মাঠ দিয়ে পালাতে গেলে আমরা বোধহয় ধরা পড়ে যাব। শুনছো না, পেছনের শব্দ আমাদের কাছে এসে পড়েছে। যে ওই শব্দ সৃষ্টি করছে তার গতি আমাদের চেয়ে অনেক অনেক বেশি। তাহলে উপায়? একমাত্র উপায় হচ্ছে চটপট পথ ছেড়ে পাশের জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে চুপটি করে বসে থাকা। চলে এসো। বনের মধ্যে ঢুকে একটা ঝুপসি ঝোপের তলায় দুজনে অদৃশ্য হয়ে গেল। শব্দ তখন আরও কাছে এসে পড়েছে। এতক্ষণ পরে আরেকটা আশ্চর্য ব্যাপার বোঝা গেল। শব্দের উৎপত্তি জঙ্গলের নিচে নয়, গাছের ওপরে। কে যেন গাছের পর গাছের বড় বড় ডাল ধরে ঝাঁকুনি দিতে দিতে এগিয়ে আসছে। হ্যাঁ, জয় চুপ।
পর মুহূর্তেই একটা বিপুল দেহ গাছে গাছে লাফ মেরে মূর্তিমান ঝড়ের মতো মাঠের দিকে এগিয়ে গেল। অন্ধকারে তার আসল চেহারা কিছু বোঝা গেল না, খালি মোটা মোটা দুখানা হাত আর দুখানা পা। মাঠে আমাদের দেখতে না পেয়ে অবাক হয়েছে। হ্যাঁ, এখন আবার ভালো করে দেখো, এদিকে আবার আমাদের খুঁজতে আসে কিনা। দুজনে দৃঢ় মুষ্টিতে লোহার ডান্ডা ধরে রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো, কিন্তু শত্রুর দেখা নেই, পায়ের শব্দ নেই। আরো মিনিট খানেক কাটল, সবাই চুপচাপ। বোধহয় ওর চোখে ধুলো দিতে পেরেছি মানিক। আমাদের খোঁজার জন্য ও একটা মাঠের ওপারে চলে গেছে। কিন্তু কি ওটা? কোনো বড় জাতের বাঁদর? জানি না, এখন এসব ভাববার সময় নেই। ওই শোনো, বনের ভেতর থেকে নতুন গোলমাল শোনা যাচ্ছে। নিশ্চয়ই পশুপতিরা দল বেঁধে আসছে। কি করবে এখন? লড়বে নাকি পালাবে? পালাবো। সেই ভালো, দুজনে মিলে অত বড় দলকে ঠেকাতে পারবো না। চলো, পা চালাও। দুজনেই বনের ভেতর থেকে মাঠে এসে দাঁড়ালো। জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল প্রকাণ্ড একটা ঘনীভূত ছায়া দ্রুত বেগে মাঠের ওপারের অরণ্যের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু বস্তুটা ঠিক কি তখনও বোঝা গেল না। আচ্ছা, মূর্তিটা সামনের দিকে গেছে, আমরা মাঠের কোন দিকে যাব বলো তো? ডাইনে না বাঁয়ে? কিছুই তো চিনি না, যেদিকে খুশি খেলেই হলো। চলো তবে ডান দিকেই যাই, কিন্তু খুব জোরে ছুটতে হবে মানিক, পশুপতিরা যেন আমাদের দেখতে না পায়। চলো। তারা আবার দৌড়তে আরম্ভ করলো। ছুটতে ছুটতে যখন তারা প্রায় মাঠের প্রান্তে গিয়ে পৌঁছালো, তখন হঠাৎ সামনের জঙ্গল ভেদ করে কে যেন বেরিয়ে এসেই থমকে দাঁড়িয়ে পড়ল তাদের সামনে। তার বলিষ্ঠ দেহ যেমন দীর্ঘ তেমন চওড়া, দুটো ক্ষুদ্র তীব্র চোখে যেন তীক্ষ্ণ বিদ্যুৎ শিখা জ্বলছে। তুমিও এখানে আছো? এ তো সত্য চৌধুরী। সত্য কোনো জবাব না দিয়ে দৌড়ে তাদের পাশ কাটাতে গেল, কিন্তু জয়ন্ত তার পথ আগলে মাথার উপরে লোহার ডান্ডা তুলে বলল, দাঁড়াও সত্য চৌধুরী, হাতে যখন পেয়েছি তখন আর তোমাকে পালাতে দেব না, চুপটি করে দাঁড়াও। হেসে উঠেই সত্য চোখের নিমেষে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে জয়ন্তকে দুহাতে জড়িয়ে ধরল। জয়ন্ত এই আকস্মিক আক্রমণের আশা করেনি, তাকেও তখন বাধ্য হয়ে হাতের ডান্ডা ফেলে সত্যকে জড়িয়ে ধরতে হলো। ভীষণ ধস্তাধস্তি আরম্ভ হলো। দুজনের কেউই কাবু হবার পাত্র নয়। মানিক একবার ভাবল ডান্ডা মেরে সত্যকে ঠান্ডা করে দেয়। মাঠের উপর কতগুলো ছায়ামূর্তি ছোটাছুটি করছে জয়ন্ত, চারিদিকে শত্রু, আমরা ধরা পড়ে গেছি। ডান্ডা নামার মানিক বাবু, আমরা এসে পড়েছি, আর ভয় নেই। মানিক থমকে ফিরে দেখে তার পেছনেই দাঁড়িয়ে আছে বিমল আর কুমড়া। তাদের প্রত্যেকেরই হাতে রাইফেল। ওদিকে জঙ্গলের ভেতর থেকেও দলে দলে বন্দুক হাতে পুলিশ বেরিয়ে আসছে। মানিক থ হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু জয়ন্ত তখনও সত্য চৌধুরীর আক্রমণ ঠেকাতে ব্যস্ত। চারিদিকে পুলিশ দেখে সত্য তখন মরিয়া হয়ে লড়ছে। বিমল এগিয়ে রাইফেল তুলে কর্কশ স্বরে বলল, স্থির হয়ে দাঁড়াও সত্য, নইলে তোমার মাথার খুলি ফুটো করে দেব। চোর তুই গলি, কিন্তু মরার আগে এই জয়ন্তকে মেরে তবেই মরবো আমি। কথা বলতে বলতে সত্য বোধহয় একটু আনমনা হয়ে গিয়েছিল। জয়ন্ত সেই সুযোগে এক প্যাচে তাকে একেবারে মাটির ওপরে ছড়ে ফেলে দিল। তোর জন্যই আমি মা কালীর মুন্ডমালা গাঁথতে পারলাম না। মুন্ডমালিনী তোর সর্বনাশ করবেন রে পাষণ্ড। মনে তো হয় না, তবে তোমাকে ফাঁসি কাঠে ঝোলা থেকে কেউ আটকাতে পারবে না। এই সময় পাশের বনের ভেতরে এক বিষম আর্তনাদ শোনা গেল। বিমল, কুমার আর জয়ন্ত মানিক বনের দিকে ছুটে গেল, কিন্তু তারা কয়েক পা এগোতেই সুন্দরবাবু জঙ্গল ভেদ করে এক লাফে মাঠের ওপর এসে পড়ল। হঠাৎ আরেক সুবৃহৎ ছায়ামূর্তির আবির্ভাব। মূর্তিটাকে একটা ঘন অন্ধকারের মতো দেখাচ্ছিল, কেবল তার চোখ দুটো ও দাঁতগুলো চকচক করে উঠছে। বিমল কুমারের বন্দুকের গুলিতে অন্ধকার মূর্তিটা মাটিতে লুটিয়ে পড়ল। জয়ন্ত সেই দিকে এগোচ্ছিল, কিন্তু বিমল বাধা দিয়ে বলল, জয়ন্ত বাবু, ওদিকে যাবেন না,
এখনো হয়তো মরেনি, কাছে গেলে আক্রমণ করতে পারে। কিন্তু ওটা কি? ওরাং ওটাং। ওরাং ওটাং? আপনি কি করে জানলেন? বিষ্ণুবাবুর গলিতে ঢুকে ওর ঘর থেকে আমি কয়েক গাছা লালচে তামাটে রঙের চুল আবিষ্কার করেছিলাম। সেই চুল ওরাং ওটাংয়ের। আশ্চর্য, বর্ণীয় সুমাত্রা দ্বীপের বন মানুষ এখানে এলো কেমন করে? সে কথা সত্য চৌধুরীর মুখেই শোনা যেতে পারে, তবে আমি অন্তত এটুকু জানি, বাচ্চা অবস্থায় ধরলে ওরাং ওটাং মানুষের পোষ মানে। সত্য চৌধুরী নিশ্চয়ই ওকে অনেকদিন ধরে পোষ মানিয়েছে, নরহত্যা করতে শিখিয়েছে। কিন্তু আপনারা এখানে এলেন কেমন করে? আমরা সত্য চৌধুরীকে ধরতে ফ্রেজারগঞ্জে গিয়েছিলাম, বাসা ঘেরাও করেছিলাম, কিন্তু সে বড় সাংঘাতিক লোক। আমাদের 3 জন সেপাইকে গায়ের জোরে কাবু করে মোটরবোটে চড়ে এই দ্বীপের দিকে আসে। আমরাও তার পেছন পেছন লঞ্চ নিয়ে তাড়া করে এই দ্বীপে আসি। ভাগ্যিস ঠিক সময় আসতে পেরেছি। আপনারা আমাদের জীবন রক্ষা করেছেন, আর 3-4 মিনিট দেরি হলেই কিন্তু মারা পড়তাম। সাধুর জীবন রক্ষার ভার নেন স্বয়ং ভগবান, আমরা তো নিমিত্ত মাত্র জয়ন্তবাবু। আপনারা তো বেশ লোক, আমাকে জমের মুখে ফেলে চলে এলেন। ওরা নন সুন্দরবাবু, আপনাকে পেছনে ফেলেছে আপনার ওই ভুঁড়ি। এটা কি তোমার ঠাট্টার সময় নাকি মানিক? জানো, তোমাদের বাঁচাতে এসে আমি মরতে বসেছিলাম। ও আবার কি? পশুপতি সদল বলে পালাচ্ছে। বিমলবাবু চলুন, আমরা কয়েকজন সেপাই নিয়ে লঞ্চে উঠে ওদের গ্রেপ্তার করি। আর সুন্দরবাবু, আমরা ফিরে না আসা পর্যন্ত আপনি বাকিদের নিয়ে এখানে পাহারা দিন। না, আমিও তোমাদের সঙ্গে যাব। আমি হচ্ছি এ দলের মধ্যে সুপিরিয়র অফিসার, সব দায় দায়িত্ব আমার। মনোহর। আগে স্যার। 1 ডজন সেপাই নিয়ে তুমি এখানে পাহারা দাও। আগে স্যার, সেটা কি ঠিক হবে স্যার? ডিউটি ইজ ডিউটি মনোহর। আর তাছাড়া আমরা তো সত্য চৌধুরীকে সঙ্গে নিয়ে যাব, ভয় কিসের? আগে স্যার, ভরসাও তো কিছু দেখছি না। এই রাক্ষসের দলে যদি আরো 2-3টে ওরাং থাকে স্যার। তোমাদের কাছে তো বন্দুক আছে, গুলি করে ওগুলোকে সাবার করে দেবে। তাও যদি না পারো পালিয়ে যেও। পালিয়ে কোথায় যাব স্যার? এইটা যে দ্বীপ, চারিদিকে নোনা জল। সাঁতার কেটে পালিও। আগে স্যার, সাঁতার? সুন্দরবাবু এমন জোরে হুম বলে গর্জন করলেন যে বেশ বোঝা গেল এটা হচ্ছে তার চরমতম হুম। মনোহর আর আজ্ঞে স্যার বলতে ভরসা করল না। এতক্ষণ আপনি শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিকের কাহিনী রেমুন্ডো শিকারী, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।